হ্যালো গাইস, কি অবস্থা? হোয়াট ইজ আপ? কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি আছি মোটামুটি ঠিকঠাক। সো সবাইকে পিরিয়ডিক মোশনের 5 নাম্বার লেকচারে স্বাগতম। ইতিমধ্যে আমরা 4টা লেকচার কমপ্লিট করে ফেলছি এবং অনেক আইডিয়া আমাদের চলে আসছে। সিম্পল হারমোনিক মোশনের সরণ নির্ণয় করা, বেগ নির্ণয় করা, ত্বরণ নির্ণয় করা, এগুলো সম্পর্কে বেশ ডিটেলস আলোচনা আমাদের হয়ে গেছে। আজকে হচ্ছে আমরা মেইনলি একটু পড়াশোনা করব কিছু গ্রাফ নিয়ে এবং একটা স্পেসিফিক টাইপের গ্রাফ নিয়ে, যেটাকে বলা হয় হচ্ছে ফেজর ডায়াগ্রাম সিম্পল হারমোনিক মোশনের, যে কিভাবে একটা বৃত্তীয় গতির প্রজেকশন থেকে আমরা সিম্পল হারমোনিক মোশনের সমীকরণ বের করতে পারি, সেটা হচ্ছে আমরা আজকের ক্লাসে দেখব। ঠিক আছে? সো আমরা হচ্ছে সমীকরণের প্রমাণ দেখছিলাম, বাট সেটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিন্তু আমরা এখন ওইভাবে দেখি নাই, ওটা আজকের ক্লাসে শিখবো। এর বাইরে আমি তোমাদের দুইটা হোমওয়ার্ক দিছিলাম, একটা হচ্ছে বেগ বনাম সরণের লেখচিত্র আর একটা হচ্ছে ত্বরণ বনাম সরণের লেখচিত্র। সেই দুইটা গ্রাফও তোমাদের আজকে দেখাই দিব। এছাড়া হচ্ছে আমরা শক্তির এক্সপ্রেশনগুলো পড়বো। শক্তির এক্সপ্রেশন আসলে কোয়াইট ইজি, যাই হোক সেগুলো আমরা আজকে একটু পড়বো। আজকের পড়াশোনা আসলে খুব বেশি না, একটু অল্প পড়াশোনাই। আর পরের দিন হচ্ছে আমরা ম্যাথ করব এবং আরও কিছু অ্যাডিশনাল গ্রাফ শিখবো, যেগুলো তোমার আন্ডারস্ট্যান্ডিংকে আর একটু বেটার করে দিবে, আর একটু অ্যাডভান্স লেভেলের পড়াশোনা। সো আজকে ধরো যা যা আছে সব হচ্ছে তোমার বইয়ের মধ্যেই আছে। তোমার বইয়ের মধ্যে প্রত্যেকটা জিনিসই পেয়ে যাবে। এগুলো থেকে প্রশ্ন আসে, এমসিকিউ আসে, আমি বলে দিব কোন জায়গা থেকে কি আসে। বাট পরের দিন যেগুলো আমরা পড়বো সেগুলো হচ্ছে একটু হালকা নেক্সট লেভেল। ঠিক আছে? তো যারা ক্লাসে জয়েন করছেন আমাকে একটু জানাই দিবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, লাইক আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছেন কিনা, সবকিছু ঠিকঠাক দেখতে পারতেছেন কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা দেরি না করে ক্লাস শুরু করে দিব। লেটস গো। ও মাই গড, কি অবস্থা গাইস? হোয়াট ইজ আপ? হ্যালো ব্রো, হ্যালো ভাইয়া। জার্সি কবে পাঠাবেন? এই যে আমাদের হচ্ছে নোট কন্টেস্টের রেজাল্টটাও চলে আসছে, তো সবগুলো জার্সি হচ্ছে একসাথে আমরা পাঠাই দিব। লাইভ দেখে মনে হলো আর্কাইভ ভিডিও না দেখে ফেসবুক স্ক্রল করতেছি। তোমরা আর ভালো হইলা না। যাই হোক গাইস, আশা করি সব ঠিকঠাক আছে। আমি সাউন্ডটা একবার চেক করবো জাস্ট। হ্যাঁ, সাউন্ড মনে হয় ঠিকঠাক আছে। ওকে, সো সবকিছু পারফেক্ট। দেরি না করে শুরু করে দেই, দেরি করলেই দেরি। আসেন। সো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বেগ বনাম সরণের গ্রাফ। আমি লাস্টের দিনও বলছিলাম এটা সবাইকে একটু ট্রাই করতে, খুবই ইন্টারেস্টিং একটা গ্রাফ, অ্যান্ড আই গেস তোমরা কম বেশি সবাই একটু ট্রাই করছো। যারা যারা পারছো কনগ্রাচুলেশনস, যারা এখনো পারো নাই তাদের জন্য হালকা একটু সমবেদনা, বাট ঠিক আছে, ইটস ওকে, নাই পারতে পারো। প্রথমে যে সব পারা লাগবে এমন না, বাট চেষ্টা করাটাই হচ্ছে আসল। তুমি যদি চেষ্টা করো তাহলেই আসলে আমি সন্তুষ্ট, আমি তোমার উপর সন্তুষ্ট, তুমি নিজের উপর সন্তুষ্ট কিনা যাই না, বাট আই এম হ্যাপি উইথ ইউ যদি তুমি চেষ্টা করে থাকো। ওকে, সো এই বরাবর আসতে হচ্ছে বেগ, এই বরাবর আসতে হচ্ছে সরণ। আমরা জানি বেগটাও নেগেটিভ হইতে পারে, সরণটাও নেগেটিভ হইতে পারে, কারণ এখানে সাম্যাবস্থার দুই পাশেই হচ্ছে মুভমেন্টটা হয়। সো বেগ কিন্তু নেগেটিভ হওয়া সম্ভব এবং আমরা বেরও করছি নেগেটিভ বেগ, একই সাথে সরণও নেগেটিভ হওয়া সম্ভব। আমরা কোন দিকটাকে প্লাস ধরতেছি মাইনাস ধরতেছি সম্পূর্ণ আমাদের ইচ্ছা। ওকে, এই বরাবর হচ্ছে নেগেটিভ ভেলোসিটি এবং এই বরাবর হচ্ছে নেগেটিভ সরণ। ঠিক আছে, এবার আমাকে একটু বলো তো বেগ আর সরণের মধ্যে সম্পর্কটা কি ছিল? সম্পর্কটা ছিল এরকম, v is equals to omega root over a squared minus x squared। আচ্ছা আমি দুই পাশে একটু স্কোয়ার করে দেই, আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে v বনাম x এর গ্রাফ, তাই না? সো এখানে তো x রুটের ভিতরে আছে, তো এটা কাজ করি, দুই পাশে একটু স্কোয়ার করে দেই। তাহলে কি হবে? v squared is equals to omega squared into a squared minus x squared। এখান থেকে রুটটা চলে যাবে। ওকে, এখন ওমেগা স্কোয়ার্ড দিয়ে একটু গুণ করে দাও তো দুই পাশে। তাহলে v squared is equals to omega squared a squared মাইনাস ওমেগা স্কোয়ার্ড এক্স স্কোয়ার্ড। এই ওমেগা স্কোয়ার্ড এক্স স্কোয়ার্ডকে এই পাশে নিয়ে আসো, তাহলে চলে আসবে ভি স্কোয়ার্ড প্লাস ওমেগা স্কোয়ার্ড এক্স স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার্ড এ স্কোয়ার্ড। এখন এই ওমেগা স্কোয়ার্ড এ স্কোয়ার্ড দিয়ে দুই পাশে ভাগ করে দাও, তাহলে ভি স্কোয়ার্ড ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার্ড এ স্কোয়ার্ড প্লাস ওমেগা স্কোয়ার্ড এখানে কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে এক্স স্কোয়ার্ড ডিভাইডেড বাই এ স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 0। এইবার দেখো, 0 না সরি, এটা 1 হবে, এই পাশ থেকে নিয়ে আসছি, সো এখানে 1 থাকবে।
এখন আপনি একটু চিন্তা করেন আপনি কোনটাকে কোন অক্ষে বসাইছেন। ভি কে আপনি বসাইছেন ওয়াই অক্ষে, তাহলে ভি এর পরিবর্তে আপনি লিখতে পারেন ওয়াই, এবং এক্স কে আপনি বসাইছেন এক্স অক্ষে, তাহলে এক্স এর পরিবর্তে আপনি লিখতে পারেন এক্স। ঠিক আছে, এখন এই যে ওমেগা এ, এই দুইটাই কি কনস্ট্যান্ট না? ওমেগাও একটা কনস্ট্যান্ট, এও একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা একটা কাজ করি, আমরা ধরে নিই, আমরা একটু নাম দিব, ওমেগা এর নাম দিলাম হচ্ছে বি। ঠিক আছে, এটা একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টের নাম দিলাম কি? বি। এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। কেন নাম দিলাম একটু পরে বুঝতে পারবা। এবং এ যেটা, এই এর নাম দিলাম হচ্ছে স্মল এ, এটাও কি একটা কনস্ট্যান্ট। এটা কি? এটা হচ্ছে বিস্তার। ঠিক আছে, তাহলে আসেন, আপনি ভি কে ওয়াই অক্ষে বসাইছেন, ভি এর পরিবর্তে লেখেন ওয়াই, তাহলে কি থাকবে? ওয়াই স্কোয়ার্ড। ওকে, আপনি ওমেগা এ সমান কত ধরছেন? বি ধরছেন, একটা কনস্ট্যান্ট, তাহলে বসান বি, তাহলে থাকবে হচ্ছে বি স্কোয়ার্ড। এক্স কে এক্স অক্ষে বসাইছেন, লেখেন এক্স, এক্স স্কোয়ার্ড। আর এর পরিবর্তে আপনি লিখবেন হচ্ছে এ, কারণ আপনি ধরে নিছেন এ সমান, এ হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে এক্স স্কোয়ার্ড ডিভাইডেড বাই এ স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 1। এটা কিসের সমীকরণ পড়ছি না? কেপলারের উপপাদ্য পড়ার সময় পড়ছি। এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। কিসের সমীকরণ রে? ইলিপস বা উপবৃত্ত। যদি এইটা একটা উপবৃত্তের সমীকরণ হয়, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, সেই উপবৃত্ত দেখতে কেমন হবে? সেই উপবৃত্ত দেখতে হবে, সবাই একটু আঁকো খাতার মধ্যে, উপবৃত্তটা দেখতে হবে হচ্ছে চন্ন কালার দিয়ে আঁকি, এই কালার দিয়ে আঁকি, দেখতে হবে এরকম। এই হচ্ছে উপবৃত্ত। ঠিক আছে, যদি মাঝ বরাবর লাইন করি, এই তো এইটা হচ্ছে আমাদের উপবৃত্ত। এটাকে আমরা বলি হচ্ছে উপবৃত্তের মেজর অ্যাক্সিস, এটাকে আমরা বলি হচ্ছে উপবৃত্তের মাইনর অ্যাক্সিস। যেমন উপবৃত্তের ডিটেলসটা যদি তোমাদের মনে থেকে থাকে, এটাকে বলা হয় উপবৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এই বিন্দুর স্থানাঙ্ক হয় হচ্ছে a, 0, এই বিন্দুর স্থানাঙ্ক হয় হচ্ছে -a, 0, এই বিন্দুর স্থানাঙ্ক হয় হচ্ছে 0, b, এবং এই বিন্দুর স্থানাঙ্ক হয় 0, -b। ঠিক আছে, একদম সহজ। এখন তুমি একটু দেখো বেগের জন্য তুমি যা যা পড়ছিলা তার সাথে জিনিসটা ম্যাচ করে কিনা। আচ্ছা, তুমি এ সমান কত ধরছো? তুমি এ সমান ধরছো হচ্ছে ক্যাপিটাল এ। এই পয়েন্টটা কি ইন্ডিকেট করতেছে? এ, মানে এই সাম্যাবস্থা থেকে বা মিন পয়েন্ট থেকে এ পরিমাণ দূরত্বকে ইন্ডিকেট করতেছে। এ সমান কত? ক্যাপিটাল এ, মানে বিস্তার। তার মানে এই পাশটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এ। কোনটা? এটা হচ্ছে x ইজ ইকুয়ালস টু এ, এইটা হচ্ছে x ইজ ইকুয়ালস টু মাইনাস এ। ঠিক আছে, এইটা কি ভাইয়া? এইটা দেখো তো, এই পয়েন্টটা কি ইন্ডিকেট করতেছে? x এর মান 0, y এর মান হচ্ছে b। তুমি b সমান কত ধরছো? ওমেগা এ। তার মানে এই পয়েন্টে y এর ভ্যালু কত? ওমেগা এ। y মানে হচ্ছে বেগ, এবং এই পয়েন্টে y এর ভ্যালু কত হবে? এখানে y এর ভ্যালু -b, মানে হচ্ছে মাইনাস ওমেগা এ। ঠিক আছে, এইবার দেখো একটু ম্যাচ করে কিনা। যখন তুমি বিস্তারে থাকবা, মানে x এর মান যখন হবে বিস্তারের সমান, তখন বেগের মান কত আসা উচিত? বিস্তারে বেগ কত হয়? x এর মান যখন হয় +-a, তখন বেগের মান হয় হচ্ছে 0। দেখো, x এর মান যখন প্লাসে বা x এর মান যখন মাইনাসে, তখন বেগের মান কত? 0। y এর ভ্যালু 0 না, সো এই পয়েন্টে বেগ 0, এই পয়েন্টেও বেগ 0। আর যখন সিস্টেম সাম্যাবস্থায় থাকে বা মিন পয়েন্টকে অতিক্রম করে, মানে x এর মান যখন 0 হয়, তখন বেগের মান কত হয়? +-ওমেগা এ। যখন তুমি প্লাসের ডিরেকশনে যাবা তখন বেগ হচ্ছে +ওমেগা এ, যখন তুমি মাইনাসের ডিরেকশনে আসবা তখন বেগ হচ্ছে -ওমেগা এ, সাম্যাবস্থায় বা মিন পজিশনে। তাহলে দেখেন, সাম্যাবস্থায় বেগ একবার +ওমেগা এ আর একবার -ওমেগা এ। আর মাঝখানে যদি যে কোনো পয়েন্টে বেগ নির্ণয় করতে চাও, তুমি ধরো বললা যে ভাইয়া এই পয়েন্টে বেগ কত? এই পয়েন্টে বেগ হবে হচ্ছে এটা। ঠিক আছে ভাইয়া, এই পয়েন্টে বেগ কত? এই পয়েন্টে বেগ হবে হচ্ছে এটা। বেগ কিন্তু এটাও হইতে পারে, দুইটাই হইতে পারে। এই পয়েন্টেও বেগ দুইটাই হইতে পারে, ডিপেন্ড করে বস্তু কোন দিক যাচ্ছে তার উপর। বস্তু যদি প্লাসের ডিরেকশনে যায় বেগ হবে পজিটিভ বেগ, আর বস্তু যদি মাইনাসের ডিরেকশনে যায় তখন বেগটা হবে হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, একদম সহজ। সো এই হচ্ছে বেগ বনাম সরণের গ্রাফ, এবং এই গ্রাফটা কিন্তু হবে একটা উপবৃত্ত বা ইলিপস। ঠিক আছে, এটা খুবই 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 ইম্পর্টেন্ট, এটা যেন ভুল না হয়, হ্যাঁ, মনে যেন থাকে। ইনফ্যাক্ট তুমি সমীকরণ থেকেই বের করতে পারবা, জাস্ট মোটামুটি উপবৃত্তের আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে তাহলে আসলে বুঝা যাবে। ঠিক আছে, তাহলে আরেকটা বার, যখন মিন পজিশনে তখন বেগ হইতে পারে +-ওমেগা এ, আর যখন আমরা সাম্যাবস্থায় থাকবো আইদার প্লাস সাম্যাবস্থা অথবা মাইনাস সাম্যাবস্থা, তখন বেগের মান কত হবে? 0 হবে। এবং মাঝখানে যে কোনো পয়েন্ট আমরা যদি বেগ বের করতে চাই, ধরো তুমি বললা যে ভাইয়া সরণ যখন এখানে, তখন বেগ কত? তখন বেগ আইদার এটা হবে অথবা হচ্ছে এটা হবে, ডিপেন্ড করতেছে বস্তু কি প্লাসের ডিরেকশনে যাচ্ছে নাকি মাইনাসের ডিরেকশনে যাচ্ছে তার উপর। সো প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে। ক্লিয়ার গাইস? শিওর? কোনো কনফিউশন নাই? ভেরি গুড।
তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেছে, এটা হচ্ছে বেগ বনাম সরণের গ্রাফ। এবার হচ্ছে ত্বরণ বনাম সরণের গ্রাফ। আচ্ছা ভাই, ত্বরণও কি সরণের সাথে সাথে চেঞ্জ হয়? দ্য অ্যান্সার ইজ ইয়েস, ত্বরণ তো সরণের সাথে সাথে চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয় সেটা হচ্ছে আমরা একটু গ্রাফের মাধ্যমে দেখবো। আজকের ক্লাসটা মনে করো পুরোপুরি গ্রাফের উপরেই, ঠিক আছে? তাহলে দেখেন, আমরা হচ্ছে ত্বরণ বনাম সরণের গ্রাফ আঁকবো। তার মানে ওয়াই অক্ষ বরাবর থাকবে ত্বরণ, এই বরাবর নেগেটিভ ত্বরণ, ত্বরণ কিন্তু নেগেটিভও হইতে পারে। এক্স অক্ষ বরাবর থাকবে হচ্ছে সরণ, এই বরাবর নেগেটিভ সরণ, ঠিক আছে? এবার আমাকে বলো সমীকরণটা কি ছিল? সমীকরণটা ছিল হচ্ছে a ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা, আরে এ স্কোয়ার লিখলাম কেন, a ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটাই ছিল আমাদের ত্বরণের সমীকরণ। এখন ত্বরণকে আমরা কোন অক্ষে বসাইছি? ওয়াই অক্ষে বসাইছি। তাহলে দেখো তো আমি ত্বরণের পরিবর্তে ওয়াই লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। ভাইয়া আমি এক্স কে কোন অক্ষে বসাইছি? এক্স কে বসাইছি এক্স অক্ষে, তাহলে ওর পরিবর্তে আমি লিখতে পারি এক্স। আচ্ছা ওমেগা কি একটা কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট কিন্তু, তাহলে ওমেগা স্কোয়ার্ড কি হবে? অবশ্যই আর একটা কনস্ট্যান্ট হবে। সো ওমেগা স্কোয়ার্ড হচ্ছে একটা কনস্ট্যান্ট এবং এটার নাম আমি দিলাম এম, লেটস সাপোজ এম। তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে? সমীকরণটা দাঁড়াচ্ছে y ইজ ইকুয়ালস টু মাইনাস এম এক্স। এটার গ্রাফ কিরকম? y is equals to minus mx এর গ্রাফ পারি না? অবশ্যই পারি। y is equals to minus mx এর গ্রাফটা হবে এরকম, ঠিক আছে? মূল বিন্দুগামী সরল রেখা। ওকে ভাই, দুই পাশে কেন আঁকলেন? কারণ আছে, দুই পাশে আঁকার কারণ আছে, একটু পরেই বুঝে যাবা। ওকে, এটা হবে হচ্ছে আমাদের গ্রাফ। তো সবার আগে তোমার যেটা বোঝা দরকার সেটা হচ্ছে যখন x এর মান শূন্য, দেখো তখন ত্বরণটা কত? শূন্য। যখন x এর মান পজিটিভ, এই যে x এর মান যখন পজিটিভ তখন ত্বরণ কিন্তু নেগেটিভ। যখনই x পজিটিভ, দেখো x যখনই পজিটিভ ত্বরণ নেগেটিভ, x পজিটিভ ত্বরণ নেগেটিভ, x পজিটিভ ত্বরণ নেগেটিভ, এটাই তো হওয়ার কথা ছিল। সরণ আর ত্বরণ কি সবসময় পরস্পরের বিপরীতে কাজ করে না? সো x এর মান যখন পজিটিভ হবে ত্বরণের মান তখন কি আসা উচিত? নেগেটিভ আসা উচিত। এবং x এর মান যখন নেগেটিভ, দেখো তখন ত্বরণের মান কি? পজিটিভ। x নেগেটিভ ত্বরণ পজিটিভ, x নেগেটিভ ত্বরণ পজিটিভ, x নেগেটিভ ত্বরণ পজিটিভ, x নেগেটিভ ত্বরণ পজিটিভ। বুঝছে? এখন ত্বরণের ম্যাক্সিমাম মান আমরা কখন পাবো? যখন আমরা বিস্তারে থাকবো। এই যে যখন আমরা বিস্তারে আসি, আইদার পজিটিভ বিস্তারে অথবা নেগেটিভ বিস্তারে, তখন দেখো ত্বরণের মানটা ম্যাক্সিমাম। এবং ত্বরণের সেই ম্যাক্সিমাম মানটা কত হবে? ত্বরণের ম্যাক্সিমাম মান হবে টা এই বরাবর একটা দাগ টানো, এখানে হচ্ছে এই বরাবর একটা দাগ টানো। ত্বরণের যে ম্যাক্সিমাম মান সেটা হবে হচ্ছে ওমেগা স্কোয়ার্ড এ। এটা হবে ওমেগা স্কোয়ার্ড এ প্লাস, আর এটা হবে মাইনাস ওমেগা স্কোয়ার্ড এ, ঠিক আছে? যখন আমরা পজিটিভ ডিরেকশনে ম্যাক্সিমাম সরণে থাকবো তখন আমরা নেগেটিভ ডিরেকশনে ত্বরণের ম্যাক্সিমাম মান পাবো। আর যখন আমরা নেগেটিভ ডিরেকশনে সরণের ম্যাক্সিমাম মানে থাকবো তখন আমরা পজিটিভ ডিরেকশনে ত্বরণের ম্যাক্সিমাম মান পাবো। কারণ ত্বরণ এবং সরণ সব সময় পরস্পরের বিপরীতেই কাজ করবে। আর দেখো যখন আমরা সেন্টারে আসি বা সাম্যাবস্থায় আসি তখন ত্বরণ কত হওয়া উচিত? শূন্য হওয়া উচিত না? মিন পজিশনে ত্বরণ কত হয়? শূন্য হয় বা মিনিমাম ভ্যালু হয়। সো এটাই হচ্ছে ত্বরণের সেই মিনিমাম ভ্যালু 0। এটা আমরা কোন অবস্থায় পাবো? যখন x এর মানটা শূন্য, বা যখন আমরা মেইন পজিশনে থাকবো, বা যখন আমরা সাম্যাবস্থায় থাকবো। ক্লিয়ার? এখন এখান থেকে আরেকটা ইনসাইট আছে, বিউটিফুল ইনসাইট, সেটা হচ্ছে এই যে গ্রাফ, এই গ্রাফের যে ঢাল, সেই ঢাল তোমারে কি দিবে বলো তো? এই গ্রাফের ঢাল থেকে কিন্তু তুমি ওমেগা স্কোয়ার্ডের মান পাবা, ঠিক আছে? কারণ তুমি এই যে ঢাল সমান m বসাইছো, কার পরিবর্তে বসাইছো? ওমেগা স্কোয়ার্ডের পরিবর্তে বসাইছো। তার মানে এই গ্রাফের যে ঢালটা সেটা কি ইন্ডিকেট করতেছে? ওমেগা স্কোয়ার্ডকে ইন্ডিকেট করতেছে। কাকে ইন্ডিকেট করতেছে? ওমেগা স্কোয়ার্ডকে। আমি একটা কাজ করি, একটু উপরে লিখি, কারণ এখানে আমরা একটা ছোট্ট ম্যাথ করব, ঠিক আছে? সো ঢাল কাকে ইন্ডিকেট করতেছে? ঢাল ইন্ডিকেট করতেছে ওমেগা স্কোয়ার্ডের মানকে। ঢাল মানে কি? এই যে আমাদের এই সরল রেখা, এই সরল রেখা ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করতেছে তার ট্যানজেন্টটাই হচ্ছে ঢাল। তার মানে এই সরল রেখা যে ধনাত্মক অক্ষের সাথে এই কোণটা উৎপন্ন করে থাকে, এই যে অ্যাঙ্গেলটা, এটার যে ট্যানজেন্ট সেটাকে আমরা কি বলবো? ঢাল বলবো। তাহলে ধরো তোমাকে একটা গ্রাফ দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? একটা গ্রাফ। কিরকম গ্রাফ ভাইয়া? ধরো এই হচ্ছে ওয়াই অক্ষ, এই হচ্ছে এক্স অক্ষ, ওকে? এই বরাবর আছে ত্বরণ, এই বরাবর আছে হচ্ছে সরণ, এরকম কিছু একটা তোমাকে দিয়ে দিছে। দিয়ে তোমাকে বলছে এই হচ্ছে আমার ত্বরণ বনাম সরণের গ্রাফ। কিসের গ্রাফ? ত্বরণ বনাম সরণের গ্রাফ, ঠিক আছে? দিয়ে প্রশ্ন করছে যে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কোয়েশ্চেনে, কথার কথা লেটস সাপোজ 135 ডিগ্রি। কত দেওয়া আছে? 135
ডিগ্রি দিয়ে তোমাকে প্রশ্ন করছে এই যে যেই কণার জন্য আমরা গ্রাফটা আঁকছি সেই কণার পর্যায়কাল কত। দেখো এটা কি, এটা একটা কণার ত্বরণ বনাম সরণের গ্রাফ। অবশ্যই কণাটা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল, আদারওয়াইজ তো গ্রাফ এরকম হইতো না, কারণ আমরা গ্রাফটা আঁকছি সিম্পল হারমোনিক মোশনের জন্য। তোমাকে এই কোয়েশ্চেন দিয়ে যদি জিজ্ঞাসা করা হয় এখানে যে কণার গ্রাফটা আঁকা হয়েছে তার পর্যায়কাল কত, কেমনে বের করবা? দেখো কাজ খুব সহজ। প্রথম কথা হচ্ছে আমরা এখান থেকে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার্ডের ভ্যালু, মানে হচ্ছে ত্বরণের যে মানটা আমরা পাবো, ওকে ত্বরণ না সরি ঢালের যে মানটা পাবো সেটা কিসের মান, সেটা হচ্ছে আমাদের আচ্ছা বাই দ্য ওয়ে এখানে কিন্তু ঢালটা মাইনাস ওমেগা স্কোয়ারকে ইন্ডিকেট করবে, ঠিক আছে। এখানে এম আমরা ওমেগা স্কোয়ারের পরিবর্তে বসাইছি, ঠিক আছে, বাট ঢাল আমাদের কি আসতেছে, নেগেটিভ আসতেছে না। সো তুমি এভাবে লিখতে পারো ঢালের যে মানটা, ঢালের মান হচ্ছে ওমেগা স্কোয়ারের সমান হবে। আদারওয়াইজ কিন্তু ঢাল নেগেটিভ চলে আসবে এবং ওমেগা স্কোয়ারের মান যদি নেগেটিভ হয়ে যায় সেক্ষেত্রে তো সেটা কি হয়ে যাবে, একটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে। এখানে আমাদের কমপ্লেক্স নাম্বার নিয়ে পড়াশোনা নাই, এখানে ঢালের যে মানটা বের হবে, জাস্ট মানটা, সেই মান হবে হচ্ছে ওমেগা স্কোয়ারের সমান, প্লাস মাইনাস যাই হোক না কেন আমরা প্লাসই নিব, ঠিক আছে। সো তুমি চাইলে দুই পাশে এভাবে ম্যাগনিটিউড সাইন দিয়ে দিতে পারো অথবা হচ্ছে পরম মান চিহ্ন দিয়ে দিতে পারো। তাহলে খেয়াল করেন এখানে যে গ্রাফটা আমার দেওয়া আছে, বলা আছে সেই গ্রাফটা ধনাত্মক এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, রাইট। তাহলে এই গ্রাফের ঢাল কত, এই গ্রাফের ঢাল হবে হচ্ছে tan 135। tan 135 এর মান কত, মান হচ্ছে -1। আমরা কি বলতে পারি, যেহেতু কণাটা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল অবশ্যই ওর ঢালের যে মান, ত্বরণ বনাম সরণের গ্রাফের ঢালের যে মান সেটা হবে হচ্ছে ওমেগা স্কোয়ারের সমান। ঢালের মান আসছে কত, -1। তাহলে আমি যদি দুই পাশে পরম মান চিহ্ন দিই সেটার মান হয়ে যাবে 1, দ্যাট মিনস ওমেগার মান হচ্ছে 1। ওকে, আমার লাগবে কি পর্যায়কাল, আমরা কি জানি ওমেগা ইজ ইকুয়ালস টু 2π/t, তার মানে t হবে হচ্ছে 2π ডিভাইডেড বাই ওমেগা, ওমেগার মান কত 1, তার মানে হবে 2π সেকেন্ড বা 6.28 সেকেন্ড। বুঝছো, ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এখান থেকে কিন্তু সুন্দর এমসিকিউ প্রশ্ন জেনারেট করে ফেলা সম্ভব। ক্লিয়ার গাইস, একদম সহজ, পারবো, কোনো কনফিউশন নেই। এখানে আবারও বলতেছি এখানে কিন্তু ঢালের মান নেওয়া লাগবে। তুমি যে চিহ্ন সহ নিয়ে ফেলো, মাইনাস যদি নিয়ে ফেলো তাহলে কিন্তু ওমেগা স্কোয়ারের মান হয়ে যাবে নেগেটিভ, সেক্ষেত্রে ওমেগার মান কি হবে, √, তার ভিতরে হচ্ছে নেগেটিভ সামথিং, সেই রেজাল্ট কি আসবে, একটা কমপ্লেক্স নাম্বার আসবে, তাই না। সো এখানে আমাদের কমপ্লেক্স নাম্বার নিয়ে কোনো কাজ কাম নাই, আমাদের সব রিয়েল নাম্বার নিয়ে কাজ কাম। সো আমরা ধরে নিব ঢালের যে মানটা, মানে যে পরম মানটা, সেই পরম মানটা হচ্ছে ওমেগা স্কোয়ারের সমান। পারবো, শিওর, একদম সহজ। দেখো তো এই গ্রাফ নিয়ে কারো কোনো কনফিউশন আছে নাকি? যদি কনফিউশন না থাকে আমরা হচ্ছে সামনে আগায় যাব। ওকে, এটা ইম্পর্টেন্ট, এই যে ঢালটা কি ইন্ডিকেট করতেছে এটা মনে রাখাটা ইম্পর্টেন্ট। এটা কোন গ্রাফের ঢাল, ত্বরণ বনাম সরণের গ্রাফের ঢাল, ঠিক আছে। কিসের গ্রাফ, ত্বরণ বনাম সরণের গ্রাফের যে ঢালটা সেটার মান হবে কত, ওমেগা স্কোয়ারের সমান। সো ওমেগার মান যদি আমরা বের করে ফেলতে পারি সেখান থেকে আমরা পর্যায়কাল বের করতে পারবো। যদি কম্পাঙ্ক বের করতে বলে তুমি কিন্তু কম্পাঙ্ক বের করতে পারবা, কারণ ওমেগা হচ্ছে 2πf এর সমান। সো ওমেগাকে 2π দিয়ে ভাগ করলেই আসলে কম্পাঙ্কের মান বের হয়ে যাবে। ক্লিয়ার, দেখেন সবাই বুঝছেন কিনা, বুঝলে হচ্ছে সামনে আগে যাব। ক্লিয়ার হয়েছে, ওকে। ফার্স্ট এডটা আরেকবার রিভিউ করে দেন শর্ট করে। আচ্ছা, ফার্স্ট এডটা হচ্ছে এটা আমাদের উপবৃত্তের সমীকরণ। দেখো তোমাদের যখন চ্যাপ্টার 6টা পড়াইছিলাম লাস্টে হচ্ছে ডিটেলসে উপবৃত্ত নিয়ে একটু পড়াশোনা করছিলাম, বা তোমরা ম্যাথের সেকেন্ড পেপার যদি পড়ে থাকো কনিক্স নিয়ে তাহলে হচ্ছে অলরেডি উপবৃত্ত সম্পর্কে আইডিয়া থাকা উচিত। এটা হচ্ছে উপবৃত্তের আইডিয়াল সমীকরণ এবং তুমি যদি এখানে একটা উপবৃত্ত আঁকো দেন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা ইন্ডিকেট করে হচ্ছে, মানে ব্যাপারটা দাঁড়াও দেখাই দিই তোমাদের, আসলে কি বলবো বলো, তোমরা তো ভুলে গেছো পড়াশোনা। দেখো এই হচ্ছে ওয়াই অক্ষ, ওকে, এই হচ্ছে এক্স অক্ষ, খেয়াল করেন এটা ধরেন আপনার উপবৃত্ত, ঠিক আছে, এটা হচ্ছে আপনার উপবৃত্ত। আচ্ছা, যদি এটা উপবৃত্ত হয় এটাকে আমরা বলি উপবৃত্তের মেজর অ্যাক্সিস, কতটুকুকে, এই যে এতটুকুকে আমরা বলি হচ্ছে উপবৃত্তের মেজর অ্যাক্সিস, এখান থেকে এই পর্যন্ত। এবং এই টোটাল দৈর্ঘ্যকে বলা হয় হচ্ছে 2a, পুরো দৈর্ঘ্যটা কত 2a, তার মধ্যে এতটুকু হচ্ছে a এবং এতটুকু হচ্ছে a, ওকে। আর এইটা হচ্ছে উপবৃত্তের মাইনর অ্যাক্সিস, হ্যাঁ, এটা কি, এই পুরাটা হচ্ছে উপবৃত্তের মাইনর অ্যাক্সিস এবং এই পুরাটাকে বলা হয় হচ্ছে 2b, কত 2b। যে উপবৃত্তের সমীকরণের মধ্যে কি ছিল, x²/a², সেই a হচ্ছে এই অর্ধেক প্লাস y²/b² এবং b হচ্ছে এই অর্ধেক, বুঝছেন। তাহলে আমাকে বলেন তো এই যে এই অংশটা, এই অংশটার দৈর্ঘ্য কত হবে, কোনটুকু, এই যে এতটুকুর,
এতটুকুর দৈর্ঘ্য কত হবে? এতটুকুর দৈর্ঘ্য হবে, এবং এতটুকুর দৈর্ঘ্য কত হবে? এতটুকুর দৈর্ঘ্য হবে বি। তাহলে আমি তোমাকে যে 4টা বিন্দু দিয়ে জিজ্ঞাসা করি, লেটস সাপোজ এই বিন্দুটা, কোন বিন্দুটা ভাইয়া? এই বিন্দুর স্থানাঙ্ক কত? দেখো এই পয়েন্টে এক্স অক্ষের উপর অবস্থিত, তার মানে তার ওয়াই এর স্থানাঙ্ক 0, এক্স এর স্থানাঙ্ক কত হবে? এ, তার মানে এই পয়েন্টের স্থানাঙ্ক a, 0। এই পয়েন্টের কথা চিন্তা করো, তুমি উল্টা দিকে আসছো নেগেটিভ এক্স অক্ষ বরাবর, তার মানে এই পয়েন্টে এক্স এর মান হচ্ছে মাইনাসে, আর যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত সো ওয়াই এর কোনো মান নাই, তার মানে এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে -a, 0। ঠিক আছে, এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? এটা ওয়াই অক্ষের উপর অবস্থিত পয়েন্ট, তার মানে ওর এক্স এর স্থানাঙ্ক 0, ওয়াই এর স্থানাঙ্ক হচ্ছে b, তার মানে 0, b, এবং এই পয়েন্টের স্থানাঙ্ক হবে 0, -b। বুঝতে পেরেছো? এখন আমরা যে সমীকরণটা বের করলাম সেই সমীকরণটা কি ছিল? সমীকরণটা ছিল v স্কয়ার ডিভাইডেড বাই ওমেগা a হোল স্কয়ার প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার ইজ ইকুয়ালস টু 1, তাই না? আইডিয়াল সমীকরণটা কি? আইডিয়াল সমীকরণ হচ্ছে y স্কয়ার্ড বাই b স্কয়ার্ড প্লাস x স্কয়ার্ড বাই a স্কয়ার্ড ইজ ইকুয়ালস টু 1। তাহলে আইডিয়াল সমীকরণের সাথে কম্পেয়ার করো তো, এখানে আমাদের x এর মান কত? x এর মান x এর সমান, কারণ x অক্ষ বরাবর আমরা সরণকে বসাইছি, আর y এর মান হচ্ছে v এর সমান, কারণ y অক্ষ বরাবর আমরা বেগটাকে বসাইছি। ঠিক আছে, এখানে আপনি একটু কম্পেয়ার করেন, এর মান কত হবে? এর মান হচ্ছে ক্যাপিটালের সমান। তার মানে গ্রাফটা যখন আমি বেগ বনাম সরণের জন্য আঁকবো, এই এটা কি ইন্ডিকেট করবে? বিস্তার, ক্যাপিটালে। এটা কি ইন্ডিকেট করবে? মাইনাস বিস্তার বা নেগেটিভ বিস্তার, মাইনাস ক্যাপিটালে। ঠিক আছে, বিটা কি ইন্ডিকেট করবে? বিটা ইন্ডিকেট করবে ওমেগা এ। কত? ওমেগা এ। বি মানে কি? যে এই পয়েন্টটা, তার মানে এইটা হচ্ছে ওমেগা এ, এইটা হচ্ছে মাইনাস ওমেগা এ, এবং এটাই তো হওয়ার কথা ছিল। যখন এক্স এর মানটা 0 তখন বেগের মান কত আসা উচিত? প্লাস মাইনাস ওমেগা এ। মানে তুমি যখন মিন পজিশনে আসো আইদার বেগ হবে প্লাস ওমেগা এ অথবা মাইনাস ওমেগা এ। আর যখন তুমি বিস্তারে থাকবা, হোক সেটা পজিটিভ বিস্তার হোক সেটা নেগেটিভ বিস্তার, তখন বেগের মান কত আসা উচিত? 0 আসা উচিত, এবং বেগের মান তো 0ই আসছে। তুমি যখন এই পয়েন্টে আসছো তখন ওয়াই এর মান কত? 0। ওয়াই এর মান 0 মানে কি? ওয়াই অক্ষ বরাবর কাকে বসাইছিলা? বেগকে বসাইছিলা, তার মানে বেগের মান 0। তখন যখন আমরা পজিটিভ বিস্তারে থাকবো অথবা নেগেটিভ বিস্তারে থাকবো তখন বেগটা হয়ে যাবে 0। দেখেন বুঝছেন কিনা? যদি বুঝে থাকেন আমরা সামনে আগাবো, আমরা একটু ফেজর ডায়াগ্রামের দিকে যাব। কিসের দিকে যাব? ফেজর ডায়াগ্রাম। দেখো আর কয়টা ক্লাস লাগবে? দেখি কয়টা ক্লাস লাগে, বেশি লাগবে না আশা করি, দেখা যাক কয়টা লাগে। ঠিক আছে, বুঝছি ভাইয়া। প্রথম গ্রাফ আরেকবার, হ্যাঁ এই যে প্রথম গ্রাফ তো বলে দিলাম, আশা করি প্রথম গ্রাফ নিয়ে এখন আর কারো কোনো কনফিউশন নাই। এবার সামনে আগায় যাচ্ছি, আসো চলো। এবার হচ্ছে আমরা একটু ফেজর ডায়াগ্রাম নিয়ে পড়াশোনা করব। আচ্ছা, তুমি যদি এই চ্যাপ্টারটা একটু বই খুলে থাকো সরি, দেখবা এরকম একটা ছবি অবশ্যই বইয়ের মধ্যে আছে। এরকম ছবি, এরকম একটা ছবি, এই অক্ষটা হচ্ছে এক্স অক্ষ, ওকে, এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। এরকম একটা ছবি তুমি আসলে পেয়ে যাওয়ার কথা, সরি, হ্যাঁ এরকম একটা কিছু। এবং তোমাকে বলবে যে একটা কণা এই বরাবর গতিশীল। ধরো একটা কণা কিভাবে গতিশীল? এরকম বৃত্তাকার পথে সে ঘুরতেছে। কি করতেছে? বৃত্তাকার পথে ঘুরতেছে। কিভাবে? এই যে এইভাবে। ঠিক আছে, এইভাবে কণাটা বৃত্তাকার পথে ঘুরতেছে। এখন কেউ যদি তোমাকে এখানে প্রশ্ন করে এখানে কণার গতিটা কি সিম্পল হারমোনিক মোশন, হোয়াট শুড বি ইওর অ্যান্সার? যে হ্যাঁ ভাইয়া সিম্পল হারমোনিক মোশন। না, কণার গতি কিন্তু সিম্পল হারমোনিক মোশন না, বৃত্তীয় গতি কিন্তু সিম্পল হারমোনিক মোশন না। ঠিক আছে, এটা কি গতি? এটা হচ্ছে বৃত্তীয় গতি। কি গতি? বৃত্তীয় গতি। একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, এটা কি সিম্পল হারমোনিক মোশন? দ্য অ্যান্সার ইজ নো। এখন তুমি বললা যে ভাইয়া আপনি বলছেন দেখি কি না, নাকি কোনো প্রমাণ আছে? প্রমাণ তো একটা আছে। কি প্রমাণ ভাইয়া? দেন প্রমাণ, দেন প্রমাণ ছাড়া আবার আমি কথা বলি না। ঠিক আছে, তোমার জন্যই প্রমাণটা। দেখো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে সেই বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান কত? একটা বস্তু একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে বৃত্তাকার পথে ঘুরতেছে, তার উপর ক্রিয়াশীল বল কত হবে বলো তো? কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল ছাড়া এখানে আর কোনো বল থাকবে? একটা বস্তু যদি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে বৃত্তাকার পথে ঘোরে, তার উপর শুধুমাত্র একটা বলই ক্রিয়াশীল হবে, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। কি বল? কেন্দ্রমুখী বল। তার মানে যেখানে যাও না কেন, যে পয়েন্টে যাও, বস্তুর উপর ক্রিয়াশীল বল একটাই, কেন্দ্রমুখী বল। কি বল ভাইয়া? কেন্দ্রমুখী বল। এবং কেন্দ্রমুখী বল কোন দিক কাজ করে? ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। তার মানে এখানে বস্তুর উপর ক্রিয়াশীল ফোর্স এফসির মান কত? এফসির মান হচ্ছে এম ওমেগা স্কোয়ার্ড আর, যেখানে আরটা হচ্ছে ঘূর্ণন পথের ব্যাসার্ধ। ওকে, যদি আমি এখানে বলি বস্তুর ত্বরণ কত? বস্তুর ত্বরণ হবে কেন্দ্রমুখী ত্বরণ, সেটা হচ্ছে শুধুমাত্র ওমেগা স্কোয়ার্ড আর, কারণ দুই পাশ থেকে এম এম কাটাকাটি যাবে। আচ্ছা, এই বল এবং এই ত্বরণ নিয়ে কি একটা বস্তু সিম্পল হারমোনিক মোশনে গতিশীল হইতে পারে? না তো। সিম্পল হারমোনিক মোশনের কন্ডিশন কি ছিল মনে করে দেখো, এস এইচ এম এর কন্ডিশন। সিম্পল হারমোনিক মোশনের কন্ডিশন ছিল এফ হওয়া লাগবে মাইনাস কে এক্স।
এবং ত্বরণ হওয়া লাগবে মাইনাস ওমেগা স্কোয়ার্ড এক্স। কোথাও তুমি এক্স দেখতেছো, স্মরণের সাথে কোথাও ত্বরণের সম্পর্ক আছে যে হ্যাঁ স্মরণ চেঞ্জ হওয়ার জন্য ত্বরণ চেঞ্জ হচ্ছে? না, এখানে ত্বরণের মানও কনস্ট্যান্ট, এখানে বলের মানও কনস্ট্যান্ট। তাহলে একটা বস্তু যদি বৃত্তাকার পথে গতিশীল হয়, তার পক্ষে কি সিম্পল হারমোনিক মোশনে গতিশীল হওয়া সম্ভব? না তো। সিম্পল হারমোনিক মোশনে গতিশীল হওয়ার জন্য এইরকম একটা ফোর্স থাকা লাগবে, F = -kx, এবং এরকম একটা ত্বরণ থাকা লাগবে। সেটা কি বৃত্তাকার পথে গতিশীল বস্তুর আছে? নাই। তার মানে অবশ্যই বৃত্তাকার পথে গতিশীল বস্তু সিম্পল হারমোনিক মোশনে গতিশীল না। তাহলে ভাই এটা কি একটা পর্যায়বৃত্ত গতি, পিরিয়ডিক মোশন? হ্যাঁ, এটা পর্যায়বৃত্ত গতি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বৃত্তাকার গতি কি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সিম্পল হারমোনিক মোশন কিন্তু না। ওকে, এটা কেমন গতি? পর্যায়বৃত্ত গতি, দ্যাটস কারেক্ট, বাট এটা কোনো সিম্পল হারমোনিক মোশন না। আচ্ছা, তাহলে ভাই আমাদের বইয়ের মধ্যে এই ছবি কেন দেওয়া আছে? দেখবো তোমাদের বইয়ের মধ্যে এই ছবিটা অবশ্যই পাবা, কোনো না কোনো পেজে তুমি এই ছবি তো পাবাই। এখন কথা হচ্ছে এই ছবিটা কেন দেওয়া আছে? একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে তখন তার গতি সিম্পল হারমোনিক মোশন হয় না, বাট এই বৃত্তাকার পথের যে কোনো একটা ব্যাসের উপর তার প্রজেকশনের যে গতিপথ সেইটা হয় হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। হ্যাঁ, বুঝলাম না, আরেকবার বলি। বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে তখন তার গতিটা পর্যায়বৃত্ত গতি, সেটা সিম্পল হারমোনিক মোশন না, যখন সে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে ঘুরতেছে। ওকে, বাট যে কোনো একটা ব্যাসের উপর, সে তো একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, তাই না? বৃত্তাকার পথের তো অনেকগুলো ব্যাস আছে। ধরলাম আমি এই বরাবর একটা ব্যাস নিলাম, এই ব্যাসের উপর তুমি যদি বস্তুর গতিপথের প্রজেকশনটা আঁকো, সেই প্রজেকশনটা হবে সিম্পল হারমোনিক মোশন। এখনো বুঝো নাই? ঠিক আছে, বুঝাই দিচ্ছি, দেখো খেয়াল করো। ধরো এই, ওকে, এই, ওকে, এরকম। আচ্ছা, আমার বৃত্তাকার পথটা হচ্ছে এইটা। কোনটা ভাইয়া? এইটা, ঠিক আছে। এই বরাবর ধরো হচ্ছে কথার কথা, লেট সাপোজ এই বরাবর কিছু একটা, এই বরাবর কিছু একটা, কি বসাইছে এখনো বলি নাই, কিছু একটা বসাইছে আর কি, ঠিক আছে। মানে আমার বস্তু কি করতেছে? আমার বস্তু নাই যে এখান থেকে ঘোরা শুরু করছে, কোন দিক ঘুরতেছে? ধরো লেট সাপোজ অ্যান্টি ক্লকওয়াইজই ঘুরতেছে, লেট সাপোজ। তাহলে বস্তু এখান থেকে কোথায় আসবে? এখানে আসবে, তারপর 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 এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে, এখানে, দেন আবার একই পজিশনে ব্যাক করবে। তখন আমরা কি বলবো? একটা পর্যায় কমপ্লিট হয়েছে। এখন আমি তোমার বললাম একটা কাজ করো, হাতের মধ্যে একটা টর্চ লাইট নাও, ঠিক আছে? কি করো? দুই পাশ থেকে টর্চ লাইট নাও। ধরো এখানে তুমি একটা টর্চ ধরছো, কি টর্চ, ওকে, এবং এখান থেকে লাইট ফেলো। কি ফেলো? লাইট ফেলো। দেখো তো এই রেখাটার উপর বস্তুর ছায়া কোথায় কোথায় পড়ে? কি দেখতে বলছি? এই রেখার উপর বস্তুর ছায়া কোথায় কোথায় পড়ে। মানে সহজ কথা, আমরা বস্তুর প্রজেকশন দেখব যে বস্তুর ছায়া কোথায় পড়তেছে, বিভিন্ন পজিশনে বস্তুর ছায়া কোথায়। আমরা লাইট এই পাশ থেকেও ধরবো, আমরা লাইট এই পাশ থেকেও ধরবো, যখন যেটা কাজে লাগবে, ঠিক আছে? ওকে, এখন ধর আমি লাইটটা ধরলাম, তাহলে যখন আমার বস্তু t = 0 সেকেন্ড এখানে ছিল, কোথায় ছিল? এখানে ছিল, তখন যদি আমি এই পাশ থেকে লাইটটা ফেলি, তার ছায়া কোথায় পড়বে? তার ছায়া পড়বে একদম এখানে। কোথায়? এখানে। যখন বস্তু এখানে ছিল তখন তার ছায়া কোথায় পড়বে? তার ছায়া পড়বে এখানে, যে এই বরাবর। যখন বস্তু এখানে ছিল তখন তার ছায়া কোথায় পড়বে? এখানে। যখন বস্তু এখানে, তখন তো সেই বরাবরই আছে, তার ছায়াটা এখানেই পড়বে। তার মানে বস্তু এখান থেকে এখানে গেছে, ছায়া এখান থেকে এখানে গেছে। বস্তু এখান থেকে এখানে আসছে, ছায়া এখান থেকে এখানে আসছে। বস্তু এখান থেকে এখানে আসছে, ছায়া এখান থেকে এখানে আসছে। এতটুকু নিয়ে কোনো কনফিউশন নেই। তারপর কি হয়েছে? তারপর বস্তুটা আবার এখান থেকে এখানে আসছে। বস্তু যখন এখান থেকে এখানে আসলো তখন ছায়াটা কোথায় যাবে? লাইটটা এবার এই পাশ থেকে পড়তেছে, ছায়াটা আসবে এখানে। দেন বস্তু এখান থেকে এখানে আসছে, ছায়া কোথায় যাবে? ছায়া আসবে এখানে। বস্তু এখান থেকে এখানে আসছে, ছায়া কোথায় আসবে? ছায়া আসবে এখানে। বস্তু এখান থেকে এখানে আসছে, ছায়া কোথায় আসবে? এখানে আসবে। এখান থেকে এখানে আসছে ছায়া এখানে, এখানে আসছে ছায়া এখানে, ঠিক আছে? দেন বস্তু আবার এখানে আসছে, যখন এখানে আসছে তখন ছায়া কোথায় পড়বে? ছায়া পড়বে এখানে। যখন এখানে আসছে তখন ছায়া এখানে, যখন এখানে আসছে তখন ছায়া এখানে। দেখো তো ছায়াটা মুভ করলো কেমনে? বস্তু তো বৃত্তাকার পথে ঘুরছে, ঠিক আছে, নো ডাউট, বাট ছায়া কিভাবে মুভ করছে? বস্তু ছিল হচ্ছে সবার আগে এখানে, ছায়াও ছিল এখানে। বস্তু যখন এইভাবে আগাইছে, ছায়া উঠছে এইভাবে, এইভাবে, এইভাবে। দেন ছায়া আবার নিচে নামছে, কোন দিকে? এই দিকে, এই দিকে, এই দিকে। দেন আবার নিচে নামছে এই দিকে, এই দিকে, এই দিকে। দেন আবার উপরে উঠছে এই দিকে, এই দিকে, এই দিকে।
এটা কি সিম্পল হারমোনিক মোশন না? উপরে উঠলো, নিচে নামলো, আবার উপরে উঠলো, এইভাবে কি অসিলেট করলো না? এটা কি মোশন? সিম্পল হারমোনিক মোশন। এখানে কি বস্তু সিম্পল হারমোনিক মোশনে গতিশীল না? বস্তু কিন্তু সিম্পল হারমোনিক মোশনে গতিশীল না, বস্তুর ছায়া সিম্পল হারমোনিক মোশনে গতিশীল। তো লেখো এখানে বস্তু সিম্পল হারমোনিক মোশনে গতিশীল না, ঠিক আছে? সিম্পল হারমোনিক মোশনে গতিশীল নয়। গতিশীল কে? গতিশীল হচ্ছে বস্তুর ছায়া। বস্তুর ছায়া বা প্রজেকশন সিম্পল হারমোনিক মোশনে গতিশীল। বুঝেছেন? সিম্পল হারমোনিক মোশনে গতিশীল, একদম সহজ। ওকে, তুমি ছায়ার মুভমেন্টটা দেখলেই বুঝতে পারবা ছায়া কি করেছে। এইভাবে গেছে, এইভাবে আসছে, এইভাবে আসছে, আবার এইভাবে আসছে, তার মানে এটা আমাদের মিন পজিশন। সেই মিন পজিশনের সাপেক্ষে ছায়াটা কি করতেছে? অসিলেট করতেছে, উপরে নিচে, নিচে উপরে, উপরে নিচে, নিচে উপরে। ক্লিয়ার? একদম সহজ। তার মানে ছায়াটা কি হবে? ছায়াটা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল হবে। এখন তোমার মধ্যে তাও ডাউট থাকতে পারে যে ভাইয়া ছবি দেখে না হয় বুঝলাম, ঠিক আছে, এভাবে ছায়া উপরে উঠতেছে নিচে নামতেছে, এটা আমার মিন পজিশনের সাপেক্ষে অসিলেট করতেছে। তাও না ভাইয়া, আমার বিশ্বাস করতে খুবই কষ্ট হচ্ছে যে ছায়াটা এখানে সিম্পল হারমোনিক মোশনে গতিশীল। সেটাও প্রমাণ করা সম্ভব। কেমনে প্রমাণ করবা? এই প্রমাণটাই আমরা করবো হচ্ছে ফেজর ডায়াগ্রামের মাধ্যমে, ঠিক আছে? এখানে ছায়ার গতিপথটা আমরা একটু বের করব। বস্তুর গতিপথ আমরা দেখতেই পাচ্ছি, বস্তু এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, তার গতিপথ কি হবে? অবশ্যই বৃত্তাকার হবে। আমরা একটা কাজ করি, ছায়ার যে সরণের সমীকরণ সেটা আমরা একটু বের করি, যে ছায়ার সরণের সমীকরণটা কেমন হবে, সময়ের সাথে সাথে সরণ কিভাবে চেঞ্জ হবে, এটা আমরা একটু দেখতে চাই। ঠিক আছে, তাহলে আসেন, চলেন। এই হচ্ছে আমাদের টা 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 গ্রাফ। ওকে, এই বরাবর আছে সরণ, এই বরাবর আছে হচ্ছে সময়, ঠিক আছে? আর বস্তুর গতিপথ কিরকম? বস্তুর গতিপথ হচ্ছে বৃত্তাকার, এই। ওকে, আর একটু বড় করি না, বৃত্তটা একটু বড় করলে জীবনটা একটু সহজ হয়ে যাবে। ওকে, এবার ঠিক আছে, ফাইন। তাহলে ধরো আমার বস্তু সবার আগে ছিল এখানে। কোথায়? এখানে। এটা কখন? যখন টি এর মান 0 সেকেন্ড। টি এর মান যখন 0 সেকেন্ড, তখন আমার বস্তু এখানে আছে। ছায়া কোথায় আছে? ছায়াও কিন্তু এখানেই আছে। কোথায় আছে? এখানে। ওকে, কিছু সময় পর, ধরো টি পরিমাণ সময় পর আমার বস্তু সরে আসছে এখানে। কোথায় আসছে ভাইয়া? এখানে আসছে। বস্তু যদি সরে এখানে আসে, ছায়া কোথায় আসবে? ছায়াকে আমি একটু অন্য কালার দিয়ে দেখাই না, তাহলে মানে বুঝতে একটু সুবিধা হবে তোমাদের জন্য। ছায়াটাকে ধরো আমি এই কালার দিয়ে দেখাচ্ছি। তো শুরুতে ছায়া ছিল এখানে, বস্তু যখন এখানে আসছে তখন ছায়াটা কোথায় আসছে? ছায়া আসছে এখানে। ওকে, ফাইন। আমার এখন দেখা লাগবে ছায়ার সরণের সমীকরণটা কি হয়। কিভাবে দেখবো? খেয়াল করো, আমার বস্তু এখান থেকে এখানে যে গেছে তার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সময় লাগছে। আমি ধরলাম টি সেকেন্ড পরিমাণ সময় লাগছে। কতটুকু সময় লাগছে? টি সেকেন্ড পরিমাণ সময় লাগছে। ঠিক আছে, টি সেকেন্ড সময় লাগলো, এবং সে একটা নির্দিষ্ট কৌণিক বেগে ঘুরতেছে। সেই কৌণিক বেগের মান হচ্ছে ধরো ওমেগা। কত? ওমেগা। তাহলে আমার একটা কথা বলো তো, এই বস্তুর সরণ কতটুকু? বস্তুর সরণ হচ্ছে এতটুকু। সে তুমি বৃত্তাকার গতিতে এমনি বের করতে পারবা। তোমার যদি আমি জিজ্ঞাসা করি ছায়ার সরণ কতটুকু, ছায়ার সরণ কতটুকু বলো তো? ছায়ার সরণ হচ্ছে এই যে এতটুকু। এইটা হচ্ছে ছায়ার সরণ। আচ্ছা, এই ছায়ার সরণের সমীকরণ যদি সিম্পল হারমোনিক মোশনের সরণের সমীকরণের মতো হয়, তাহলে তো তুমি বিশ্বাস করবা যে হ্যাঁ, ছায়াটা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল। সেটাই তোমাদেরকে একটু প্রমাণ করব। আসো, দেখো, একটা কাজ করি, এই বরাবর একটা লাইন টানি। কোন বরাবর লাইন টানবেন ভাইয়া? এই বরাবর। কোন বরাবর? এই বরাবর। আচ্ছা, একটা বস্তু বৃত্তাকার পথে ওমেগা কৌণিক বেগে টি সেকেন্ড ধরে কতটুকু কৌণিক সরণ ঘটাবে? আমরা জানি যদি কৌণিক বেগের মান কনস্ট্যান্ট হয়, কৌণিক সরণ হচ্ছে কৌণিক বেগ মাল্টিপ্লাইড বাই প্রয়োজনীয় সময়। তাহলে আমার বস্তু ছিল এখানে, এখান থেকে গেছে এখানে, তার কৌণিক সরণ কতটুকু? তার কৌণিক সরণ হচ্ছে এতটুকু। এটা কত হবে? এটা হবে হচ্ছে ওমেগা টি। ক্লিয়ার? একদম সহজ। এটা কি? এটা হচ্ছে আমার বস্তুর কৌণিক সরণ। টি সেকেন্ডে সে এখান থেকে এখানে আসছে, তার কৌণিক বেগ ওমেগা, সময় লাগছে টি, তার মানে কৌণিক সরণ কত হবে? ওমেগা মাল্টিপ্লাইড বাই টি। আচ্ছা, এই মানটা কত হবে বলো তো? এই মানটা হবে বিস্তারের সমান। কি বলেন ভাইয়া? বিস্তারের সমান। দেখো, ও যদি সিম্পল হারমোনিক মোশনে গতিশীল হয়, ও ঠিক আছে, তাইলে ওর মিন পজিশন কোনটা? এইটা হচ্ছে ওর মিন পজিশন। ছায়া মিন পজিশন থেকে ম্যাক্সিমাম কত দূরে যাইতে পারে? ছায়া মিন পজিশন থেকে ম্যাক্সিমাম আসতে পারে এতটুকু দূরে। এর চেয়ে বেশি দূরে কিন্তু যাইতে পারে না। ছায়া এখান থেকে এখানে আসার সময়, বস্তু এখান থেকে এখানে আসার সময় ছায়া এখান থেকে এখানে আসবে। তারপর যখন আবার বস্তু এখান থেকে ওই দিকে যাবে, ছায়া কিন্তু আবার মিন পজিশনের দিকে যাবে।
সেম কাহিনী ওখানেও, বস্তু যখন এখান থেকে এখানে আসবে তখন ছায়াটা এখান থেকে এখানে যাবে, বস্তু যখন এখান থেকে এখানে আসবে ছায়া কিন্তু আমার নিচের দিকে নামবে। তার মানে ছায়ার ম্যাক্সিমাম সরণ কতটুকু হইতে পারে? ছায়ার ম্যাক্সিমাম সরণ হইতে পারে এতটুকু, বৃত্তের ব্যাসার্ধের সমান হয়ে গেছে না? এই বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ তার সমান হয়ে গেছে না? তার সমান হয়ে গেছে। তার মানে এই যে পার্টটা, এটা হচ্ছে আমাদের বিস্তার। এটা কি? বিস্তার। সিম্পল হারমোনিক মোশনে সাম্যাবস্থা থেকে বা মিন পজিশন থেকে ম্যাক্সিমাম যে সরণটা হইতে পারে সেটাই তো বিস্তার। সো আমার বস্তু যদি এইভাবে অসিলেট করে, এটা যদি তার মিন পজিশন হয়, সেই মিন পজিশন থেকে তার ম্যাক্সিমাম সরণ কতটুকু? এই যে এতটুকু, বই পাশে চিন্তা করলে অতটুকু। তার মানে ব্যাসার্ধ যেটা, বৃত্তের যে ব্যাসার্ধ, সেটাই হচ্ছে আসলে এই কেসটাতে বিস্তার। তাহলে এটা যদি বিস্তার হয়, এটাও তো বিস্তার হবে। মানে এটা আসলে বিস্তার না, বাট মান তো বিস্তারের সমানই হবে। কেন ভাইয়া মান কেন বিস্তারের সমান হবে? এটা কি? বৃত্তের ব্যাসার্ধ। এটাও কি? বৃত্তের ব্যাসার্ধ ভাই। তাহলে দুইটাই যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, এটা কি হবে? অবশ্যই বিস্তারের সমান হবে। ক্লিয়ার? গুড। এখন আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে কণার সরণ। সরণ কতটুকু? এতটুকু। এতটুকু কেমনে বের করব? বিস্তারকে দুটো উপাংশে ভাগ করো তো। এই যে এই লাইনটাকে দুটো উপাংশে ভাগ করো। একটা উপাংশ হচ্ছে এই বরাবর, আনুভূমিক উপাংশ। আর একটা উপাংশ হচ্ছে এই বরাবর, এটা কি? উলম্ব উপাংশ। উলম্ব উপাংশের মান কত হয়? উলম্ব উপাংশের মান হয় x ইজ ইকুয়ালস টু ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই সাইন অ্যাঙ্গেলের মান। অ্যাঙ্গেলের মান কত? ওমেগা টি। দেখো তো ছায়ার সরণের সমীকরণ কি আসছে? x is equals to a sin omega t। পরিচিত লাগেন? এটা কিসের সমীকরণ? সিম্পল হারমোনিক মোশনে গতিশীল কণার সরণের সমীকরণ। দেখছো এটা হচ্ছে কি? ওমেগা টি। এটা হচ্ছে এ। তাহলে আমি যদি ওর আনুভূমিক উপাংশটা নেই, এই এর আনুভূমিক উপাংশ কত হবে? এ কজ ওমেগা টি। বাট আমার তো আনুভূমিক উপাংশ দরকার নাই, আমার দরকার হচ্ছে উলম্ব উপাংশ। কারণ আমার ছায়ার সরণকে ইন্ডিকেট করতেছে এইটা। সেই উলম্ব উপাংশের মান কত হবে? উলম্ব উপাংশের মান হবে হচ্ছে এ সাইন ওমেগা টি। থিটার মান হচ্ছে ওমেগা টি এর সমান। তার মানে ছায়ার যে সরণ, সেই সরণের সমীকরণ কি আসতেছে? এ সাইন ওমেগা টি। কিসের সমীকরণ এটা? সিম্পল হারমোনিক মোশনের। কিসের ভাইয়া? সিম্পল হারমোনিক মোশনের। ওকে। এবং এই কেসে ডেল কোথায় ভাইয়া? দেখো আমার ছায়া শুরুতে সাম্যাবস্থায় ছিল না। ছায়াটাই তো আমার সিম্পল হারমোনিক মোশনে গতিশীল। সে শুরুতে কোথায় ছিল? সাম্যাবস্থায় ছিল। বস্তু যদি সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করে, আদি দশা কত হয়? 0 হয়। এর জন্য হচ্ছে এখানে ডেলের মানটা 0 ডিগ্রি। ঠিক আছে। এখন তুমি বললা যে না ভাইয়া আমার ছায়া এখান থেকে যাত্রা শুরু করছে, এটা মানবো না, আমাকে ডেল সহ এনে দেখান। সেটাও সম্ভব, সেটাও কোনো কঠিন কাজ না। ধরো তোমাকে যদি ডেল সহ এনে দেখাইতে চাই, তাহলে এই হচ্ছে আমাদের এক্স অক্ষ। ওকে, লেটস সাপোজ এটা আমাদের এক্স অক্ষ এবং এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এটা ঠিক আছে, এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ওকে, এবার আমরা বৃত্তটা আরেকবার আঁকবো। সেই বৃত্তাকার পথটা এরকম। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি বৃত্তাকার পথ। ফাইন। এখন ধরো t is equals to 0 সেকেন্ডে আমার বস্তু আছে এখানে। t is equals to 0 সেকেন্ডে বস্তু কোথায় আছে? এখানে আছে। ওকে, তাহলে ছায়া কোথায় থাকবে? t is equals to 0 সেকেন্ডে। t is equals to 0 সেকেন্ডে ছায়া থাকবে হচ্ছে এখানে। কোথায়? এখানে। ফাইন। ধরো আরো কিছু সময় অতিবাহিত হইলো, এটা হচ্ছে t is equals to 0 সেকেন্ডের ছবি। কখনকার ছবি? t is equals to 0 সেকেন্ড। ধরো আরো একটু সময় অতিবাহিত হইলো, অতিবাহিত হয়ে বস্তু এখান থেকে আসলো হচ্ছে এখানে, কারণ বস্তু কৌণিক গতিতে গতিশীল। তাহলে বস্তু যদি এখান থেকে এখানে আসে, ছায়া কই যাবে? ছায়া হচ্ছে এখান থেকে এখানে যাবে। ঠিক আছে, এখন আমাকে বলো টি সময় পরে, এই যেখানে টি সেকেন্ড পরিমাণ সময় অতিবাহিত হয়েছে, এই টি সেকেন্ড সময় পর ছায়ার সরণের সমীকরণ কি হবে? কেমনে বের করব ভাইয়া? দেখো খুবই সহজ। এই যে এইটা, এই যে এই লাইনটা এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে আছে সেটাকে আমরা বলি হচ্ছে আদি দশা ডেল। এটাই আদি দশা। ঠিক আছে, এই যে লাইনটা বৃত্তাকার গতিতে গতিশীল বস্তুর কেন্দ্রের সাথে সংযোজক সরল রেখা, এই ব্যাসের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে আছে এটাকে আমরা বলি হচ্ছে আদি দশা বা ইনিশিয়াল ফেজ অ্যাঙ্গেল। পরবর্তীতে আমাদের বস্তু এখান থেকে এখানে আসছে, তার জন্য টি সেকেন্ড সময় লাগছে। এই টি সেকেন্ডে কৌণিক সরণের মান কত হবে? যদি ওমেগা কৌণিক বেগে সে গতিশীল হয় তাহলে কৌণিক সরণ হবে হচ্ছে ওমেগা টি। কত হবে? ওমেগা টি। কারণ কৌণিক বেগের মানটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট একটা কৌণিক বেগ নিয়ে একটা বস্তু যদি টি সেকেন্ড ধরে গতিশীল হয় তার কৌণিক সরণ কত হবে? ওমেগা টি। তাহলে আমার বস্তু ছিল কোথায়? বস্তু ছিল এখানে। বস্তু আসছে কোথায়? বস্তু এখান থেকে আসছে এখানে। তাহলে ভাইয়া বস্তুর কৌণিক সরণ কতটুকু? বস্তুর কৌণিক সরণ হচ্ছে এতটুকু।
কতটুকু ভাইয়া? এই যে এতটুকু, এইটার মান হচ্ছে ওমেগা টি। ঠিক আছে, টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে বস্তু তো এখানে ছিল না, বস্তু ছিল এখানে, এখান থেকে সে এখানে গেছে টি সেকেন্ড সময় নিয়ে, তার জন্য তার কৌণিক সরণ হয়েছে ওমেগা টি। তাহলে কৌণিক সরণ কতটুকু? এই যে এতটুকু। আগে থেকে তার একটা কৌণিক সরণ হয়েই ছিল, সেটা হচ্ছে আদি দশা বা ডেল। ওকে, এবার বস্তু তো এখান থেকে এখানে আসলো, তার জন্য ছায়া কই থেকে কই গেছে? ছায়া গেছে এখান থেকে এখানে। এখন প্রশ্ন হচ্ছে ছায়ার যে সরণটা, সেই সরণটা কেমনে বের করবা? ছায়ার সরণ কি এতটুকু নাকি এতটুকু নাকি পুরাটা? কি পড়ছিলাম সিম্পল হারমোনিক মোশনে? সিম্পল হারমোনিক মোশনের যাবতীয় সকল সরণ কই থেকে হিসাব করা হয়? সাম্যাবস্থা থেকে হিসাব করা হয়। তার মানে টি সেকেন্ড পর তোমার কাছে যদি ছায়ার সরণ জিজ্ঞাসা করা হয়, তুমি কোনটা বলবা? টি সেকেন্ড পর ছায়ার সরণ হবে হচ্ছে এতটুকু। ঠিক আছে, সব সময় সাম্যাবস্থা থেকে, অলওয়েজ কই থেকে নেওয়া লাগবে? সব সময় সাম্যাবস্থা থেকে। ওকে, এইটা হচ্ছে টি সেকেন্ড পর ছায়ার সরণ, সাম্যাবস্থা থেকে মেজার করা লাগবে। তাহলে ভাই এই যে এটা কি? এইটা হচ্ছে আদি সরণ। আমরা পড়ছিলাম না ম্যাথের মধ্যে, টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে যদি কণার আগে থেকে একটা সরণ হয়ে থাকে, সেই সরণটা হচ্ছে এইটা হচ্ছে আদি সরণ। ওকে, সো আমাদের বের করা লাগবে কি? আমাদের বের করা লাগবে হচ্ছে টোটাল সরণের মান, যে কণার কতটুকু সরণ হইলো, বা ছায়ার, কণার না, ছায়ার টি সেকেন্ড পর টোটাল সরণ কতটুকু হইলো, সেটা কি সিম্পল হারমোনিক মোশনের সাথে মিলতেছে কিনা। যদি মিলে তখন আমরা বলবো যে হ্যাঁ, ছায়াটা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল, আর যদি না মিলে তাহলে তো সিম্পল হারমোনিক মোশনে গতিশীল না। আচ্ছা, এখন আমার এই সরণটা দরকার, তাই না? খেয়াল করে দেখো তো, এই যে এটা কি? এটা হচ্ছে বিস্তারের সমান। ভাইয়া কেমনে বুঝলেন এটা বিস্তারের সমান? বিস্তারটা কতটুকু? এতটুকু, যেটা হচ্ছে ব্যাসার্ধের সমান। এটাও তো ব্যাসার্ধ, তাহলে এটার মান কত হবে? বিস্তারের মানের সমান। ওকে, এই টোটাল অ্যাঙ্গেলটা কত? এই টোটাল অ্যাঙ্গেল হচ্ছে ওমেগা টি প্লাস ডেল। পুরো অ্যাঙ্গেলটা কত? পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে ওমেগা টি প্লাস ডেল। এই যে এই পুরো অ্যাঙ্গেলটা, এখানে এ হবে, সরি, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে কত? ওমেগা টি প্লাস ডেল। খেয়াল করে দেখো, এই টোটাল অ্যাঙ্গেল কত? এটা ওমেগা টি প্লাস ডেল। ওকে, এইবার এই টোটাল অ্যাঙ্গেল যদি ওমেগা টি প্লাস ডেল হয়, এই ভেক্টরটা যদি এ ভেক্টর হয়, তাহলে ওর একটা আনুভূমিক উপাংশ আছে, ওর একটা উলম্ব উপাংশ আছে। ওর যে উলম্ব উপাংশটা, সেটাই তো আমার ছায়ার দূরত্ব সেন্টার থেকে, বা মিন পজিশন থেকে ছায়ার যে দূরত্ব, সেটা কি? সেটা হচ্ছে এই ভেক্টরটার উলম্ব উপাংশ, সেটাই আমার এক্স এর মান। এই ভেক্টরের উলম্ব উপাংশ কত হবে? ও আনুভূমিকের সাথে কত কোণ উৎপন্ন করে আছে? ওমেগা টি প্লাস ডেল। তাহলে উলম্ব বরাবর রূপাংশ কত হবে? উলম্ব বরাবর রূপাংশ এক্স হবে হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল। বুঝতে পেরেছো? একদম সহজ। সো এখান থেকে হচ্ছে মেইন সমীকরণটা পাওয়া যাবে। কিন্তু আমরা কখন পাবো? যখন কণার একটা আদি দশা থাকবে। এই যে এইটা হচ্ছে ইনিশিয়াল ফেজ বা আদি দশা। দেখো, কণা কিন্তু শুরুতে এই বরাবর ছিল না, বা তুমি বলতে পারো ছায়া কিন্তু শুরুতে মিন পজিশনে ছিল না। যদি শুরুতে মিন পজিশনে থাকতো ছায়াটা, তাহলে ডেলের মান আসলে 0 চলে আসতো, যেটা হচ্ছে এই কেসটাতে আসছিল। বাট এবার শুরুতেই ছায়াটা কিছুটা উপরে আছে, মিন পজিশন থেকে কিছুটা উপরে আছে, তার মানে অবশ্যই তার একটা আদি দশা বা একটা আদি সরণ আছে। আদি দশাটা হচ্ছে এইটা হচ্ছে ওর ইনিশিয়াল ফেজ। ক্লিয়ার? একদম বুঝতে পারছো? শিওর? ভেরি গুড। তাহলে এখানে দেখো, একটু রিভার্স ভাবে যদি চিন্তা করো, তো আমরা জাস্ট ফরওয়ার্ড চিন্তা করতেছি। বস্তু থেকে হচ্ছে আমরা ছায়ায় যাচ্ছি, এবং ছায়াটা যে সিম্পল হারমোনিক মোশনে গতিশীল, সেটা দেখে আমরা বলতেছি যে হ্যাঁ, সরণের সমীকরণের সাথে মিলে গেছে, তার মানে ও সিম্পল হারমোনিক মোশনে গতিশীল। যদি আমরা একটু উল্টা ভাবে চিন্তা করি, উল্টা ভাবে বলতে কিরকম ভাইয়া? ধরো এভাবেও চিন্তা করা যেতে পারে। আমি তোমাকে বললাম একটা বস্তু আছে, একটা বস্তু হচ্ছে এভাবে সিম্পল হারমোনিক মোশনে গতিশীল। কিভাবে সিম্পল হারমোনিক মোশনে গতিশীল? ধরো এভাবে, এখানে একটা বস্তু আছে, সেই বস্তু এখান থেকে এই দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? এখান থেকে এই দিকে যাচ্ছে, আবার এখান থেকে এখানে আসতেছে, আবার নিচে নামতেছে, আবার উপরে উঠতেছে। তাহলে মোশনটা কেমন? মোশনটা অবশ্যই সিম্পল হারমোনিক মোশন। এভাবে অসিলেট করতেছে উপরে নিচে, কি মোশন হবে? অবশ্যই সিম্পল হারমোনিক মোশন হবে। এখন আমি তোমাদের বললাম টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে কণা এখানে ছিল না, ঠিক আছে, যে কিনা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল, সে যদি টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে সাম্যাবস্থায় বা মিন পজিশনে থাকে, তখন আদি দশা শূন্য হয়। বাট আমি তোমাকে বললাম না, কণা আমার টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে ছিল এখানে। কোথায়? এখানে। এটা হচ্ছে টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে কণার অবস্থান। ওকে, টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে কি? কণার অবস্থান।
এখান থেকে আমি তোমাকে বললাম কণাটা হচ্ছে এখন উপরের দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। নিচের দিক গেলে কিন্তু আবার কাহিনী উল্টা হবে, ঠিক আছে? এটা একটু ব্যাপার চ্যাপার আছে, বোঝার মতো ব্যাপার আছে। আমরা দেখবো এই পজিশনে, দেখবো একবার উপরে গেলে কি হয় আর একবার দেখবো নিচে গেলে কি হয়। ধরো কণাটা উপরের দিকে যাচ্ছে, তার মানে কণার একটা আদি দশা আছে। কণা যদি যাত্রাটা একদম মেইন পজিশন থেকে শুরু করতো তখন আমরা বলতাম যে হ্যাঁ ওর আদি দশা শূন্য। বাট কণা একটু উপর থেকে যাত্রা শুরু করছে, তার মানে অবশ্যই তার আদি দশা আছে, তার একটা আদি সরণও আছে। তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে সেই আদি দশার মান কত, গ্রাফ থেকে দেখাও। তুমি গ্রাফ থেকে সেটাকে দেখাবা, কাজ খুব সহজ। দেখো এইটা হচ্ছে ওর ম্যাক্সিমাম সরণ পজিটিভ বিস্তার, এটা হচ্ছে ওর মিনিমাম সরণ নেগেটিভ বিস্তার। ওকে, মিন পজিশন থেকে বিস্তার পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত আঁকা লাগবে। কি বললাম? মিন পজিশন থেকে বিস্তার পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ ধরে কি আঁকা লাগবে? একটা বৃত্ত আঁকা লাগবে। আঁকো তো, চলো আঁকি। তুমি বললা ঠিক আছে ভাইয়া আঁকলাম, না হয় আপনার কথা শুনে। ওকে, আঁকা হয়ে গেছে। তো আমরা আরে বাবা রে একটু জাস্ট ইয়া করা দরকার ছিল, দাঁড়াও আর একটু উপরে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। ওকে, সো আমরা বৃত্তটা আঁকলাম। ওকে, কি করলাম? মিন পজিশন থেকে, আবারও মাথায় রাখো, এই মিন পজিশন থেকে বিস্তার পর্যন্ত যে দূরত্বটা সেটাকে ব্যাসার্ধ ধরবো, ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত আঁকবো। আচ্ছা, এখন এই বরাবর বৃত্তের উপর একটা লাইন আঁকো। কোন বরাবর? এই লাইন বরাবর আঁকছো। লাইনটা কোথায় ছেদ করতেছে? এখানে ছেদ করতেছে। কোথায়? এখানে। সেম লাইনটা তুমি এই পাশেও আঁকতে পারতা। কোন পাশে আঁকতে পারতা? এই পাশেও আঁকতে পারতা। সেক্ষেত্রে লাইনটা এখানে ছেদ করতো। ওকে, তার মানে আমি যদি এই কণার একটা ইকুইভ্যালেন্ট বৃত্তাকার গতিপথ চিন্তা করি, যার প্রজেকশন হবে হচ্ছে এই কণার গতি, তাহলে কণা যখন এখানে থাকবে তখন তার বৃত্তাকার গতিতে গতিশীল ইকুইভ্যালেন্ট কণাটা থাকবে এখানে। বুঝলাম না ভাইয়া? দেখো, বস্তু যখন বৃত্তাকার গতিতে গতিশীল ছিল তখন বস্তু যখন এখানে ছিল তার প্রজেকশন ছিল এখানে, বস্তু যখন এখানে ছিল তার প্রজেকশন ছিল এখানে। এখন আমরা উল্টাটা করতেছি, আমরা প্রজেকশন থেকে বস্তুর বৃত্তাকার গতিপথটা আঁকতেছি। তাহলে প্রজেকশন যখন এখানে, বস্তু এখানে, প্রজেকশন যখন এখানে, বস্তু এখানে। সেম কাহিনী আমাদের প্রজেকশন যখন এখানে t = 0 সেকেন্ডে, তখন বস্তু আইদার এই পাশে অথবা এই পাশে, যে কোনো একটা পাশে থাকবে। এখন কথা হচ্ছে ভাইয়া বস্তু কোন পাশে, এইটা কেমনে বুঝবো? এইটা বুঝবা হচ্ছে বস্তু কোন দিক যাচ্ছে বা ছায়া কোন দিক যাচ্ছে তার দেখে। ধরো আমার বস্তুটা ঘুরতেছে এইভাবে, এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে। তোমাকে এখানে বলাই আছে যে ছায়া যাচ্ছে উপরের দিকে। ছায়া যদি উপরের দিকে যায় তার মানে কি? তার মানে অবশ্যই বস্তু এখান থেকে এই দিকে আসতেছে। কোন দিকে আসতেছে? এই দিকে আসতেছে। আদারওয়াইজ ছায়া কেমন উপরের দিকে যাইতো? যদি বস্তু এই পজিশনে থাকতো এবং নিচের দিকে নামা শুরু করতো, মানে সে তো এইভাবে ঘুরতেছে তাই না, বস্তু যদি এভাবে ঘোরা শুরু করতো তাহলে তো ছায়া নিচে নামতো, উপরে ওঠার তো কোনো সুযোগ ছিল না। তোমাকে কোয়েশ্চনে বলেই দিছে যে হ্যাঁ আমার বস্তু বা ছায়াটা এখানে আছে t = 0 সেকেন্ড এবং ছায়া এখন উপরের দিকে উঠতেছে। তার মানে বস্তু অবশ্যই এই পাশে আছে, বস্তু এই পাশে নাই। এই পাশে থাকলে বস্তু নিচের দিকে নামতো এবং ছায়াটাও নিচের দিকে নামতো। ছায়া যেহেতু উপরের দিকে উঠতেছে তার মানে বস্তু উপরে উঠতেছে, তার মানে বস্তুর পজিশনটা অবশ্যই এই পাশে। ঠিক আছে, আমরা ফাইন্ড আউট করছি t = 0 সেকেন্ডে বস্তু কোথায় থাকবে। ওকে ভাইয়া, ফাইন্ড আউট করা শেষ। এখানে কিন্তু বস্তু থাকবে না। t = 0 সেকেন্ডে বস্তু কোথায় থাকবে? এখানে থাকবে। তাহলে বস্তু যদি এখানে থাকে, একটা কাজ করো, সেন্টার থেকে বস্তুর একটা সংযোগকারী সরলরেখা আঁকো। আঁকছো। এই সরল রেখাটা এই ব্যাসের সাথে বা সাম্যাবস্থার সাথে যত কোণ উৎপন্ন করবে সেটাই হচ্ছে আদি দশা। এইটাই আদি দশা। বুঝতে পারছেন? সো আপনি যদি রিভার্স ভাবে চিন্তা করেন সেক্ষেত্রে বস্তুর অবস্থান থেকে আদি দশা বের করা কোনো ব্যাপার না। ভাইয়া বুঝি নাই, একটা এক্সাম্পল আমি বুঝি না। ওকে, সমস্যা নেই। ধরো এই, ধরো এই, ঠিক আছে, আমার বস্তু t = 0 সেকেন্ড আছে এখানে, t = 0 সেকেন্ড আছে এখানে। এবার বস্তু নিচের দিকে নামতেছে, বস্তু কি করতেছে? নিচের দিকে নামতেছে। এইবার বলো আদি দশা কত? এইবার তুমি আদি দশা কেমনে বের করবা? ওকে, কি করব আমরা? ওর এক্সট্রিম দুইটা পয়েন্ট, এই হচ্ছে পজিটিভ বিস্তার, এই হচ্ছে নেগেটিভ বিস্তার। বিস্তারকে ব্যাসার্ধ ধরে এবং মিন পজিশনকে সেন্টার চিন্তা করে একটা বৃত্ত আঁকবো। আর একটা বার আঁকো, বৃত্ত আঁকো, বৃত্ত। এই তো ভাইয়া বৃত্ত এঁকে ফেলেছি, আরো আঁকা লাগবে না? আর আঁকা লাগবে না, অনেক আঁকছো। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের পজিটিভ বিস্তার এবং এটা কি আমাদের নেগেটিভ বিস্তার। এটাকে আমরা কি করছি? ব্যাসার্ধ ধরে বা বিস্তারকে ব্যাসার্ধ ধরে একটা বৃত্তাকার পথ এঁকে ফেলছি। ওকে, আমার ছায়া কোথায় আছে? মানে যে কিনা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল, সে আছে হচ্ছে এখানে। ছায়া যদি এখানে থাকে, বস্তু আইদার এখানে আছে অথবা এখানে আছে। এটা কেমনে বুঝবো ভাইয়া বস্তু কোথায় আছে? দেখো আমার বস্তু ঘুরতেছে কিভাবে? অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা ধরে নিব বস্তু অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতেছে। যদি ক্লকওয়াইজ বলে দেয় দেন আলাদা কাহিনী, বাট না বলে দিলে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ধরবো। অ্যান্টি ক্লকওয়াইজটাই পজিটিভ ডিরেকশন। ওকে, এখন আমার ছায়া নামতেছে নিচে, বস্তু যদি এখানে থাকতো তাহলে তো সময়ের সাথে সাথে বস্তু উপরের দিকে উঠতো। বস্তু যদি উপরে উঠতো ছায়াও তো উপরে উঠতো।
তার মানে বস্তু ওই পাশে থাকা কিন্তু সম্ভব না। ওই পাশে যদি থাকতো সময়ের সাথে সাথে ছায়াটা উপরের দিকে উঠতো, ছায়া নিচে নামা সম্ভব ছিল না। ছায়া নিচে নামতেছে মানে কি? মানে হচ্ছে বস্তু আছে এই পজিশনে। কোথায়? এই যে এই পজিশনে আছে বস্তু, তার ছায়া হচ্ছে এইটা, এবং বস্তু ওমেগা কৌণিক বেগে নিচের দিকে নামতেছে, তার জন্য ছায়াটাও নিচের দিকে নামতেছে। তাহলে ভাইয়া বস্তু তো আমার t = 0 সেকেন্ডে সাম্যাবস্থায় নাই, তার মানে আদি দশা আছে, অবশ্যই আছে। সে আদি দশা কত হবে? কাজ খুব সহজ, সেন্টার থেকে বস্তুর সংযোগ সরলরেখা আঁকবা, সেইটা সাম্যাবস্থার সাথে যেই অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটাই হচ্ছে আদি দশা। তো এই কেস আদি দশা হবে এইটা। বুঝতে পেরেছো? একদম সহজ। এইটা হবে হচ্ছে আদি দশা। এবং এই যে ডায়াগ্রামগুলো আঁকতেছি, এই ডায়াগ্রামগুলোকে বলা হয় হচ্ছে ফেজর ডায়াগ্রাম। বুঝতে পেরেছেন? সো আপনি ফেজর ডায়াগ্রামে বৃত্তীয় গতি থেকে সেটাকে সিম্পল হারমোনিক মোশনে কনভার্ট করতে পারবেন, সমস্যা নাই। আবার যে সিম্পল হারমোনিক মোশন দেওয়া থাকে সেটার ইকুইভ্যালেন্ট বৃত্তীয় গতিও আপনি জেনারেট করে ফেলতে পারবেন। কাজ খুবই সহজ, এবং সেখান থেকে আদি দশা টশা বের করা কোনো ব্যাপারই না। ঠিক আছে? ধরো যদি প্রশ্ন আর একটু কমপ্লেক্স করতে চাই, কিরকম করা যেতে পারে? ধরো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম এই টা টা টা, ধরো এই, হ্যাঁ, একটা থেকে সবকিছু জিজ্ঞাসা করি। ধরো এরকম, ওকে ফাইন। এখানে ধরো আমাদের বৃত্তাকার গতির গতিপথের ছবিটা দেওয়া আছে যে একটা বস্তু বৃত্তাকার গতিতে গতিশীল। সো বস্তু যদি বৃত্তাকার গতিতে গতিশীল হয় সে কিন্তু সিম্পল হারমোনিক মোশনে গতিশীল হবে না। সো আমার বস্তু ধরো t = 0 সেকেন্ডে আছে এখানে। কোথায়? t = 0 সেকেন্ডে আছে এখানে, লেটস সাপোজ। ওকে, সো তোমাকে বলছে যে বস্তুর গতির সমীকরণ নির্ণয় করো, আদি দশা নির্ণয় করো, t সেকেন্ড পর দশা নির্ণয় করো, ব্লা 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 অনেক কিছু, সেগুলো সব তোমাকে ছবিতে দেখাইতে বলছে। আমরা সেটা দেখাবো। আমরা ধরলাম আমাদের বস্তু এভাবে কিভাবে ঘুরতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ, এবং t সেকেন্ড পর আমাদের বস্তু এখান থেকে এখানে আসছে। কোথায় আসছে? এখান থেকে এখানে। তাহলে এখান থেকে এখানে যেতে আমাদের বস্তুর কতটুকু সময় লাগছে? t সেকেন্ড সময় লেগেছে। ঠিক আছে, সমস্যা নেই ভাইয়া। কত কৌণিক বেগে গেছে? ওমেগা কৌণিক বেগে। তাহলে বস্তুর কৌণিক সরণ কত হবে? বস্তুর কৌণিক সরণ হবে হচ্ছে ওমেগা টি। আচ্ছা ভাইয়া, বস্তু যদি এখান থেকে এখানে যায়, ছায়া কই থেকে কই যাবে? ছায়া শুরুতে ছিল হচ্ছে এখানে, যখন বস্তু এখানে গেছে ছায়া কোথায় চলে আসছে? এখানে। আমাদের কি লাগবে? সিম্পল হারমোনিক মোশনে গতিশীলকে ছায়া, আমাদের লাগবে ছায়ার সরণ। ছায়ার সরণ কোনটা ভাইয়া? এখান থেকে এখানে না, ভুল। সিম্পল হারমোনিক মোশনে সরণ কই থেকে ক্যালকুলেট করা হয়? মিন পজিশন বা সাম্যাবস্থা থেকে। তার মানে t সেকেন্ড পর ছায়ার যে সরণ সেটা হবে হচ্ছে এইটা। এইটা হচ্ছে ছায়ার সরণ, এইটা। ঠিক আছে? x। ছায়ার এই সরণটা আমরা কেমনে বের করতে পারি? দেখো একটু বুদ্ধি খাটাও। প্রথমে t = 0 সেকেন্ড আমার কণা কোথায় ছিল? কণা বা বস্তু ছিল হচ্ছে এখানে। এইটা সাম্যাবস্থার সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটাই হচ্ছে আদি দশা। ঠিক আছে? সো এই যে এইটা হচ্ছে আমার আদি দশা। বাট খেয়াল করো এবার আদি দশাটা আমি কোন ডিরেকশনে নিছি? ক্লকওয়াইজ ডিরেকশনে। যদি ক্লকওয়াইজ, এতক্ষণ কিন্তু আমি অ্যান্টি ক্লকওয়াইজ নিচ্ছিলাম, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। এখন কিভাবে নিছি? এখন নিছি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ দশা কি ইন্ডিকেট করবে? নেগেটিভ দশা। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের নেগেটিভ আদি দশা, নেগেটিভ ডিরেকশন আদি দশা। নেগেটিভ কিন্তু আসতেই পারে, সেটা কি আমাদের নেগেটিভ ডিরেকশন আদি দশা। ওকে, সো t সেকেন্ড পর আমার বস্তু এখান থেকে এখানে আসলো, আসার জন্য তার কৌণিক সরণ কতটুকু হবে? সে গেছে কই? এখান থেকে এখানে। তাহলে কৌণিক সরণ কোনটা? কৌণিক সরণ হচ্ছে এই যেটা, তাই না? বস্তু ছিল এখানে, এখান থেকে গেছে এখানে, কতটুকু সময় লাগছে? t সেকেন্ড। কৌণিক সরণের মান ওমেগা টি, সেটা গ্রাফে কোনটা হবে? গ্রাফে হবে হচ্ছে এইটা। এইটা হচ্ছে আমাদের ওমেগা টি। ওকে, আমার লাগবে কি? আমার লাগবে সরণ। এই সরণ কেমনে বের করব? খেয়াল করে দেখো, এখানে এই যে ব্যাসার্ধ ভেক্টর, এই ব্যাসার্ধ ভেক্টরটার মান কত? বিস্তারের সমান, এটা আমরা অলরেডি জানি। আমার লাগবে হচ্ছে ব্যাসার্ধ ভেক্টরের উলম্ব উপাংশ। সেটা কেমনে বের করব? দেখো তো, এই ব্যাসার্ধ ভেক্টর আনুভূমিকের সাথে কত কোণ উৎপন্ন করছে? আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ, এটা যদি আদি দশা হয়, এটা যদি ওমেগা টি হয়, দেখো পুরোটা হচ্ছে ওমেগা টি। এই টোটালটা কি? টোটালটা হচ্ছে ওমেগা টি। এতটুকু হচ্ছে ডেল, তাহলে এতটুকু কি হবে? ওমেগা টি মাইনাস ডেল। তার মানে এইবারের যে অ্যাঙ্গেলটা আনুভূমিকের সাথে, সেইটা হবে হচ্ছে ওমেগা টি মাইনাস ডেল। যদি এই ব্যাসার্ধ ভেক্টর আনুভূমিকের সাথে ওমেগা টি মাইনাস ডেল কোণ উৎপন্ন করে থাকে, তার উলম্ব উপাংশ কত হবে? তার উলম্ব উপাংশ হবে x = a sin ওমেগা টি মাইনাস ডেল। বুঝতে পেরেছো? এই যে দশা নেগেটিভ চলে আসছে, আদি দশা। বুঝেছো? একদম সহজ।
ক্লিয়ার না বলো তো? এগুলো আসলে পারবা না। তোমার যদি বলা হয় দশা কত, দশা কেমনে বের করবে? পুরোটা হচ্ছে দশা, যে আমার বস্তু যে কোনো পজিশনে থাকা অবস্থায় সাম্যাবস্থার সাথে যতক্ষণ উৎপন্ন করে থাকবে সেটাই হচ্ছে তার দশা। খুবই সিম্পল। সো টি সেকেন্ড পর দশা কত? টি সেকেন্ড পর দশা হচ্ছে ওমেগা টি মাইনাস ডেল। ওকে, দশা কত? দশা হচ্ছে ওমেগা টি মাইনাস ডেল। এটা হচ্ছে দশা। সাম্যাবস্থার সাথে যে কোণটা উৎপন্ন করে থাকবে আমার বস্তুর অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর, যেটাই তুমি বলো, সেটাই হবে হচ্ছে দশা। ঠিক আছে, তাহলে দেখেন আমি একটু দুইটা সংজ্ঞা লিখে দিই, একটু মাথায় রাখেন। দশার ক্ষেত্রে দশা কোণ কেমনে মাপবেন? দশা কোণ হচ্ছে, ধরো তুমি টি সেকেন্ডে হচ্ছে তুমি দশা কোণটা মাপবা, কারণ এটা তো সময়ের সাথে সাথে চেঞ্জ হবে। দেখো তো দশা কি আসছে? ওমেগা টি মাইনাস ডেল। টাইম চেঞ্জ হলে কি দশা চেঞ্জ হবে না? চেঞ্জ হবে। তার মানে সময়ের সাথে সাথে চেঞ্জ হবে। কোনো একটা নির্দিষ্ট সময় টি সেকেন্ডের দশা কোণ হবে টা ওমেগা টি প্লাস মাইনাস ডেল, তাই না? এটা হচ্ছে দশা কোণ বের করার ফর্মুলা। এই ফর্মুলা আমরা জানি, বাট এটা মাপবো কেমনে? ছবি থেকে কেমনে মাপবো? ছবি থেকে মাপার জন্য দেখা লাগবে যে সাম্যাবস্থা, ওকে, সাম্যাবস্থা এবং অবস্থান ভেক্টর। কার অবস্থান ভেক্টর? বস্তুর অবস্থান ভেক্টর। বস্তুর অবস্থান ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটাই হবে দশা কোণ। ঠিক আছে, মধ্যবর্তী কোণ। এবং t is equals to 0 সেকেন্ডে দশা কোণের মান যেটা, t is equals to 0 সেকেন্ডের যে দশা কোণ সেটাই হচ্ছে আদি দশা। সেটাই কি? আদি দশা। ওকে, একদম সহজ। এখন দেখো, এখন তোমার দশাকোণ বের করা কোনো প্যারাই না। তাহলে দশাকোণ কি? তোমাকে যেই সময়ের দশাকোণ বের করতে বলা হয়েছে সেই সময়ে বস্তুর অবস্থান ভেক্টর এবং সাম্যাবস্থার মধ্যবর্তী যে কোণ সেটাই হচ্ছে দশাকোণ। যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাই অ্যাঙ্গেলটা পজিটিভ, যদি আমরা ক্লকওয়াইজ যাই অ্যাঙ্গেলটা কি হবে? নেগেটিভ হবে। ঠিক আছে, আর আই দশাকোণ কি? দশাকোণ যেমনি করে বের করতা সেম প্রসিডিউরে তুমি যদি টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে দশাকোণটা বের করো সেটাই হবে হচ্ছে আদি দশাকোণ। ক্লিয়ার? তাহলে দেখো একদম ইজিলি এখন আদি দশা টশা সব বের করতে পারবা। ধরো আমি তোমাকে তিনটা পজিশন দেখাচ্ছি। কয়টা পজিশন? তিনটা পজিশন। ধরো আমার বস্তু সিম্পল হারমোনিক মোশনে গতিশীল। ওকে, সিম্পল হারমোনিক মোশনে গতিশীল। এটা হচ্ছে পজিশন নাম্বার 1, যে বস্তু মেইন পজিশনেই আছে। ঠিক আছে, এটা হচ্ছে পজিশন নাম্বার 2, বস্তু এখান থেকে উপরের দিকে উঠতেছে। এবং এইটা হচ্ছে পজিশন নাম্বার 3। ওকে, এখানেও বস্তু কি হচ্ছে? উপরের দিকে উঠতেছে, নিচের দিকেও নামতে পারে, বাট আমরা দেখতেছি উপরের দিকে ওঠার জন্য। ওকে, তোমাকে বলছে এই কেস, এই কেস এবং এই কেস, এই তিনটা কেসের জন্য আদি দশার মান নির্ণয় করো। কি করো? আদি দশা নির্ণয় করো। কেমনে করবা? দেখো একদম সহজ কাজ। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এইটার যে বিস্তার, সেই বিস্তারকে ব্যাসার্ধ ধরে একটা বৃত্তাকার পথ আঁকা লাগবে। কি করা লাগবে? একটা বৃত্তাকার পথ আঁকা লাগবে। আমি ধরলাম এটাই আমার সেই বৃত্তাকার পথ এবং এটা হচ্ছে তার নেগেটিভ বিস্তার। এটা কি? নেগেটিভ বিস্তার। এবং এটা হচ্ছে তার পজিটিভ বিস্তার। ঠিক আছে, সো এক নাম্বার পজিশন t is equals to 0 সেকেন্ডে বস্তু যদি এক নাম্বার পজিশনে থাকে তাহলে আমাকে বলেন তো, মানে ছায়া, এটা তো ছায়া, ছায়ার বস্তুর মধ্যে গোলায়ও না, ছায়াটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে গতিশীল থাকবে আর বস্তুটা হচ্ছে বৃত্তাকার পথে ঘুরবে। ওকে, তাহলে ছায়া যদি আমার এই পজিশনে থাকে আমার বস্তু কোথায় থাকবে? বস্তু থাকবে হচ্ছে আইদার এখানে অথবা এই পাশে, যে কোনো একটা। সো ডিপেন্ড করবে যে আমার বস্তু কি উপরে উঠতেছে নাকি নিচে নামতেছে, তার উপর ডিপেন্ড করবে। সো ধরলাম বস্তু উপরে উঠতেছে, বস্তু যদি এখান থেকে উপরে উঠে তার মানে অবশ্যই আমার বস্তু থাকবে হচ্ছে এই পাশে। যদি এমন হইতো যে না ছায়া উপরে উঠতেছে না, ছায়া নিচে নামতেছে, তার মানে অবশ্যই বস্তু থাকতে হচ্ছে বাম পাশে। ভাইয়া বুঝি নেই। দেখো তোমার ছায়া উপরে উঠতেছে না, ছায়া কি করতেছে? উপরে উঠতেছে। ছায়া কখন উপরে উঠবে? যখন বস্তু উপরে উঠবে। বস্তুর কৌণিক বেগ কোন দিকে? বস্তুর কৌণিক বেগ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাইলে আমার বস্তু যদি এই পাশে থাকতো তাহলে তো বস্তু নিচে নামার কথা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টের জন্য। বস্তু যদি নিচে নামে ছায়াও তো নিচে নামার কথা, বাট আমাকে বলছে না, t is equals to 0 সেকেন্ডে আমার বস্তু আছে কোথায়? সাম্যাবস্থায় এবং বস্তু উপরের দিকে উঠতেছে, মানে ছায়া, ছায়া আছে কোথায়? সাম্যাবস্থায় এবং ছায়া কি করতেছে? উপরের দিকে উঠতেছে। তাহলে ছায়া যদি সাম্যাবস্থায় থাকে এবং যদি সে উপরের দিকে উঠে তাহলে বস্তুর অবস্থান কোথায়? বস্তুর অবস্থান হচ্ছে এখানে। কোথায়? এখানে। তাহলে বস্তুর অবস্থান যদি এখানে হয় t is equals to 0 সেকেন্ডে অবস্থান ভেক্টর কোনটা হবে? কি ভাইয়া? অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর হবে হচ্ছে এটা, এটা হচ্ছে বস্তুর অবস্থান ভেক্টর। দেখো তো বস্তুর অবস্থান ভেক্টর t is equals to 0 সেকেন্ডে সাম্যাবস্থার সাথে কত কোণ উৎপন্ন করে আছে? 0 ডিগ্রি কোণ। সো এর জন্য আদি দশা হবে 0 ডিগ্রি। ক্লিয়ার?
আচ্ছা বস্তু যখন এখানে আছে 2 নাম্বার পজিশনে, সরি ছায়া যখন এখানে আছে 2 নাম্বার পজিশনে, তখন বস্তু কোথায় আছে? দেখো আমার ছায়া কি উপরের দিকে উঠতেছে না? উপরের দিকে উঠতেছে, তার মানে অবশ্যই আমার বস্তু আছে ডান পাশে। তুমি নরমালি চিন্তা করো, এই কৌণিক বেগটা যদি এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তার মানে বস্তু যখন ডান পাশে থাকবে তখন বস্তু উপর উঠবে, ছায়া উপর উঠবে। আর বস্তু যখন বাম পাশে থাকবে তখন বস্তুও নিচে নামবে, ছায়াও নিচে নামবে। সো কখনো যদি দেখো ছায়া নিচে নামতেছে, তোমার বোঝা লাগবে বস্তু আসলে আছে বাম পাশে। আর যদি কখনো দেখো যে না ছায়া উপর উঠতেছে, তার মানে বোঝা লাগবে বস্তু আছে কোন পাশে? ডান পাশে, অ্যান্টি ক্লকওয়াইজ কৌণিক বেগের জন্য। ক্লকওয়াইজ হলে কিন্তু আবার উল্টা। যদি এমন হয় যে না বস্তু ক্লকওয়াইজ গতিশীল, সেক্ষেত্রে বস্তু যখন বাম পাশে আছে তখন উপর উঠবে, যখন ডান পাশে আছে তখন নিচে নামবে। আই গেস এতটুকু তো বুঝতেই পারবা। ওকে, সো অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টের জন্য যখন আমার বস্তু থাকবে ডান পাশে তখন সে উপর উঠবে, যখন বাম পাশে থাকবে তখন সে নিচে নামবে। ক্লিয়ার? ওকে, সো আমার ছায়া উপর উঠতেছে, তার মানে অবশ্যই বস্তু উপর উঠতেছে। বস্তু যদি উপর উঠে তাহলে t=0 সেকেন্ডে বস্তু কোথায় আছে? এই যে এখানে। এটা হচ্ছে t=0 সেকেন্ডে তার অবস্থান। তার অবস্থান ভেক্টর কোনটা? তার অবস্থান ভেক্টর হচ্ছে এইটা। কোনটা? এইটা। তার অবস্থান ভেক্টর যদি এইটা হয়, সেইটা সাম্যাবস্থার সাথে কত কোণ উৎপন্ন করছে? এই যে এতটুকু, এইটাই হচ্ছে আদিদশা। বুঝছো? এইটাই হচ্ছে এই বস্তুর জন্য বা এই যে এইটার জন্য আদিদশা। ক্লিয়ার? তোমাকে বলছে এই পজিশনের জন্য আদিদশা বের করো, কি করবা? দেখো তো এটা ছায়া, তাহলে বস্তু কোথায় আছে? বস্তু কি ডান পাশে না বাম পাশে? উপরের দিকে উঠতেছে না? অবশ্যই ডান পাশে। কোথায়? ডান পাশে। ওকে, উপরের দিকে যেহেতু উঠতেছে ছায়াটা, সো বস্তু অবশ্যই ডান পাশে। দেখো তোর অবস্থান ভেক্টর কোনটা? এইটা হচ্ছে ওর অবস্থান ভেক্টর। কোনটা? এইটা। তাহলে বল আদিদশা কত? আইদার আদিদশা নেওয়া লাগবে পুরা এইটা, সেক্ষেত্রে পজিটিভ হবে, অথবা আদিদশা নেওয়া লাগবে হচ্ছে এইটা, সেক্ষেত্রে কিন্তু দশাটা নেগেটিভ হবে। ঠিক আছে, দশাটা কি হবে? নেগেটিভ হবে, কারণ ক্লকওয়াইজ অ্যাঙ্গেল অবশ্যই নেগেটিভ আর অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা পজিটিভ। অথবা তুমি কি করতে পারো, এই যে পুরাটা ঘুরেও এই অ্যাঙ্গেলটাও নিতে পারো, আপ টু ইউ, তোমার ইচ্ছা। বুঝতে পেরেছো? সো এইভাবে হচ্ছে একটা বস্তু বা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল বস্তুর দশা গ্রাফের মাধ্যমে বের করে ফেলা সম্ভব, বা আদি দশা গ্রাফের মাধ্যমে বের করে ফেলা সম্ভব। ভাই আরো একটা দেখেন, মজাই তো লাগতেছে। ঠিক আছে, এবার আমরা একটু নিচের দিকে নামারটা দেখি। ঠিক আছে, যত প্র্যাকটিস করবা তত ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? এতগুলো দেখানোর দরকার ছিল না, জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য দেখানো। তোমরা যেন প্র্যাকটিসটা করো, বাসায় কিন্তু এগুলো প্র্যাকটিস করবা। হ্যাঁ, বিভিন্ন ভাবে চিন্তা করবা যে আর কি কি হইতে পারে ভাইয়া, চিন্তা করবা। ওকে, চিন্তা করলেই দেখবা মাথায় অনেক আইডিয়া চলে আসবে। ঠিক আছে, ওকে। সো ধরো এবার আমরা তিনটা পজিশন নিয়ে চিন্তা করব। একটা হচ্ছে এই বস্তু নিচে নামতেছে, একটা হচ্ছে এই বস্তু নিচে নামতেছে, আর একটা হচ্ছে এই, এখানেও আমাদের বস্তু বা ছায়া যেটাই বলো না কেন সেটা নিচে নামতেছে। যে সিম্পল হারমোনিক মোশনে গতিশীল সে হচ্ছে নিচে নামতেছে। তোমাকে বলছে এই তিনটা পজিশন 1, 2 এবং 3, এই তিনটা পজিশনের জন্য আদি দশা নির্ণয় করো। আদি দশা কেমনে নির্ণয় করবা? তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা যদি গ্রাফের মাধ্যমে জিনিসটা দেখাইতে চাই, আমরা একটা বৃত্তাকার পথ চিন্তা করব। সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত হবে? এই যে বস্তুটা যে কিনা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল তার বিস্তারের সমান, তার মানে এই বরাবর হবে হচ্ছে প্লাস এ, এই বরাবর হবে হচ্ছে মাইনাস এ। ওকে, সো প্রথমে আমার বস্তু কোথায়, ছায়া কোথায় আছে? ছায়া আছে হচ্ছে এখানে। আমার বস্তু ঘুরতেছে কেমনে? আমি ধরলাম আমার বস্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। ছায়া কোন দিকে নামতেছে? নিচের দিকে নামতেছে। ছায়া কখন নিচে নামবে? যখন বস্তু নিচে নামবে। বস্তু যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে তাহলে সে ডান পাশে উপর উঠবে, বাম পাশে নিচে নামবে। তার মানে বস্তুর অবস্থান কোন পাশে? অবশ্যই বাম পাশে। তাহলে বস্তু কোথায় আছে? বস্তু আছে বাম পাশে, একদম এই বরাবর এখানে। বস্তুর অবস্থান ভেক্টর কোনটা? বস্তুর অবস্থান ভেক্টর ভাইয়া এটা। কোনটা? এটা। ওকে, সেন্টার থেকে নেওয়া লাগবে অবস্থান ভেক্টর। পাইলাম। সাম্যাবস্থা কোনটা ভাইয়া? সাম্যাবস্থা হচ্ছে এইটা। তাহলে ওর দশা কত হবে ভাইয়া? দশা হবে হচ্ছে এই যে এইটা, ডেল। এইটা হবে হচ্ছে এই অবস্থানের দশা। ঠিক আছে, ক্লিয়ার, একদম সহজ, ভেরি গুড ভাইয়া। তারপর বস্তু কোথায় আসছে? বস্তু আসছে এখানে, বস্তু মানে ছায়া আসছে এখানে। তাহলে বস্তু কোথায় থাকবে ভাইয়া? বস্তু তো এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে না। ছায়া কোন দিক নামতেছে? নিচের দিক নামতেছে। ছায়া যদি নিচের দিকে নামে তার মানে বস্তুও নামবে নিচের দিকে। বস্তু কখন নিচের দিকে নামে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার সময়, যখন বাম দিকে থাকে। তার মানে আমার বস্তু আছে হচ্ছে এখানে, ডান পাশে কিন্তু না। তাহলে বস্তুর অবস্থান ভেক্টর কোনটা? এইটা হচ্ছে বস্তুর অবস্থান ভেক্টর। সেটা সাম্যাবস্থার সাথে কত কোণ উৎপন্ন করবে? অবস্থান ভেক্টর এই দিকে, সাম্যাবস্থা এই দিকে, সাম্যাবস্থার সাথে কোণ উৎপন্ন করবে 180 ডিগ্রি। ঠিক আছে,
এজন্যই কিন্তু আমরা বলি মিন পজিশনে দশা কোণ 0 ডিগ্রিও হইতে পারে 180 ডিগ্রিও হইতে পারে, ডিপেন্ড করতেছে তুমি কোন পাশ দিয়ে গতিশীল বা কোন দিকে যাচ্ছ তার উপর। একদিকে যাওয়ার সময় দশা কোণ মিন পজিশনে হবে 0, যেমনটা আমরা একটু আগে দেখে আসতেছিলাম, এবং আরেক দিক দিয়ে অতিক্রম করার সময় ধরো তুমি নিচ থেকে উপরের দিক গেলা, তখন দশা কোণ যদি 0 হয় সাম্যাবস্থায় বা মিন পজিশনে, উপর থেকে নিচে আসার সময় কিন্তু সাম্যাবস্থায় দশা কোণ 180 ডিগ্রি হয়ে যাবে। যেমনটা যেখানে দেখতেছো বস্তু প্রথমে উপরে উঠতেছিল, যখন উপরে উঠতেছিল তখন সাম্যাবস্থায় দশা কোণ কত ছিল? 0 আসছিল। বাট এখন বস্তু উপর থেকে নিচে নামতেছে, সাম্যাবস্থাতেই আছে, সেই দশা কোণের মান কত বের হইছে? 180 ডিগ্রি বের হইছে। বুঝছেন? আই গেস ক্লিয়ার। সো দশা কোণ কিন্তু এভাবে চেঞ্জ হইতে পারে। ওকে ভাইয়া, বস্তু যখন এখানে আসে তখন 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 কি অবস্থা হবে? দেখো বস্তু না, ছায়া, ছায়া যখন এখানে আছে, ছায়া নিচের দিকে নামতেছে, তার মানে বস্তু অবশ্যই বাম পাশে আছে এবং বস্তু আছে এরকম একটা জায়গায়। ঠিক আছে, যেহেতু নিচে নামতেছে অবশ্যই বস্তু নিচে নামতেছে, বস্তু নিচে নামবে কখন? যখন সে বাম পাশে থাকবে অ্যান্টি ক্লকওয়াইজ মোশনের জন্য। ঠিক আছে, ওকে। বস্তুর অবস্থান ভেক্টর কোনটা? বস্তুর অবস্থান ভেক্টর হচ্ছে এটা। ওকে, এটা আমাদের বস্তুর অবস্থান ভেক্টর। সেই অবস্থান ভেক্টর সাম্যাবস্থার সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে দশা। তুমি যদি এদিকে নাও তাহলে পজিটিভ, যদি এদিকে নাও তাহলে নেগেটিভ। ওকে, তাহলে আমরা ধরলাম এই যে এইটা। ঠিক আছে, তাহলে পজিটিভ নেওয়া যাবে। এইটা হচ্ছে 3 নাম্বার কেসের দশা। বুঝতে পেরেছো? দেখো এইবার আসলে কোনো কনফিউশন থাকা উচিত না, এবং এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ফেজর ডায়াগ্রাম। ওকে, ফেজর ডায়াগ্রাম। বুঝতে পেরেছেন? একদম সহজ। এবং এই যে আমরা বলছিলাম না কৌণিক বেগ আর কৌণিক কম্পাঙ্ক কিন্তু একই জিনিস বলতে গেলে, দুটার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। দেখো এখানে কিন্তু সেম। আমার বস্তু এখান থেকে এখানে একবার ঘুরে আসলে একটা পর্যায় কমপ্লিট হচ্ছে, এবং তার জন্য প্রয়োজনীয় সময় যদি টি হয়, আমরা জানি টি ইজ ইকুয়ালস টু 2π/ω, তাই না? একই সাথে তার ছায়া এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে এখানে আসবে, তখন একটা দোলন কমপ্লিট হবে, তাই না? দেখো বস্তু এখান থেকে এখানে আসলো, ছায়া এখান থেকে এখানে গেল, বস্তু এখান থেকে এখানে আসলো, ছায়া এখান থেকে এখানে আসলো, বস্তু এখান থেকে এখানে আসলো, ছায়া এখান থেকে এখানে আসলো, বস্তু এখান থেকে এখানে গেল, ছায়া এখান থেকে আবার এখানে গেল। বৃত্তাকার গতিতে একটা পর্যায় কমপ্লিট হইলো, সিম্পল হারমোনিক মোশনে একটা দোলন কমপ্লিট হইলো। দুটার জন্য কি একই সময় লাগছে না? একই সময় লাগছে। তার মানে পর্যায়বৃত্ত গতিতে পর্যায়কাল যা আসবে, এই সিম্পল হারমোনিক মোশনের পর্যায়কাল কিন্তু সেম আসবে। ওকে, এখান থেকে হচ্ছে কৌণিক কম্পাঙ্কটা আসছে, সো এটার জন্য কৌণিক কম্পাঙ্ক সেম ফর্মুলা, ওমেগা ইজ ইকুয়ালস টু 2π/t। বুঝতে পেরেছেন? একদম সহজ জিনিস। দেখো তো এই ফেজর ডায়াগ্রামগুলো মোটামুটি ক্লিয়ার কিনা, এগুলো থেকে অনেক কিছু বের করা সম্ভব। ঠিক আছে, দেখো মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা, বা ক্লিয়ার হয়েছে কিনা, মোটামুটি কি আবার অনেকগুলো দেখাইছি, এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা দেখেন। যদি না থাকে তাহলে হচ্ছে আমাদের মোটামুটি ডান। কখন দশা পজিটিভ হবে, কখন দশা নেগেটিভ হবে, আই গেস মোটামুটি বুঝে গেছো। কখন আদি দশা কি হবে, দশা মাপার সিস্টেম খুব ইজি। সাম্যাবস্থা এবং অবস্থান ভেক্টর এই দুটার যে মধ্যবর্তী কোণ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, সেটা হচ্ছে পজিটিভ দশা। যদি তুমি ক্লকওয়াইজ নাও সেটা হচ্ছে নেগেটিভ দশা। আর টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে যখন দশাটা মাপবা সেটাই হবে হচ্ছে আদি দশা। ঠিক আছে, দেখেন একদম সহজ। ক্লিয়ার হয়েছে কিনা? ও মাই গড, দেখো দেখো দেখো, বুঝছো কিনা? কারো কোনো কনফিউশন আছে? ফার্স্ট টাইম লাইভ ক্লাসে, তাও আবার ভুল করে। ভুল করে কি একটা অবস্থা, আমার ক্লাসে ভুল করে চলে আসছে। ওয়ার্ক ফর এনার্জি করতেছে। ঠিক আছে, ওকে। দেখেন সবাই বুঝছেন কিনা? অনেক ডিটেলস আলোচনা হয়ে গেছে মনে হয় না এই ফেজর ডায়াগ্রাম নিয়ে, বাট তাও তোমরা যদি বুঝে থাকো তাইলে হচ্ছে আলোচনা সার্থক, বাট তোমরা যদি না বুঝে থাকো তাহলে তো আসলে আলোচনাটা ব্যর্থ হয়ে গেল গো। দেখো বুঝছো কিনা জানাও আমাকে, বুঝতে না পারলে কোনো সমস্যা নেই, জানাইতে হবে সেটা, তাহলে আবার বুঝাই দিব। চলো, ওকে। তাসনিম বলছে ক্লিয়ার, ভেরি গুড। এখন কিন্তু একটু বইটা খুলে দেখা লাগবে। হ্যাঁ, দেখবা যে বইয়ের মধ্যে এগুলাই হচ্ছে লেখা টেখা আছে, বাট আই গেস তুমি এখন এগুলোতে প্রো হয়ে যাওয়া উচিত। এইসব ফেজর ডায়াগ্রাম আঁকা তোমার জন্য কোনো ব্যাপার না। আবার বলতেছি, এখানে যে বস্তুটা গতিশীল সে কিন্তু সিম্পল হারমোনিক মোশনে গতিশীল না। সিম্পল হারমোনিক মোশনে গতিশীল কে? ছায়াটা। ঠিক আছে, বস্তু তো বৃত্তাকার গতিতে গতিশীল, বাট এটা কিন্তু সিম্পল হারমোনিক মোশন না। সিম্পল হারমোনিক মোশন হচ্ছে ছায়ার মোশনটা, এই অসিলেটরি মোশনটা। ওকে, গুড। দেখেন সবাই বুঝছি, একজন বলছে ক্লিয়ার, বাকিদের কি অবস্থা? বাকিরাও বলছে ক্লিয়ার নাকি না। ওকে, ঠিক আছে, বুঝে গেছি। তার মানে আমরা বুঝে গেলাম যে বৃত্তাকার গতির যে প্রজেকশন সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এই পর্যন্ত কোনো সমস্যা নাই। ওকে, এবার আসো আমরা একটু সিম্পল হারমোনিক মোশনে বিভব শক্তি, গতি শক্তি এগুলো একটু বের করবো। ওকে, এখন আমরা একটা কথা বলা, একটা বস্তু যদি সিম্পল হারমোনিক মোশনে গতিশীল হইতে চায়, ধরো এই, ঠিক আছে, এরকম টাটা। ওকে, আমার আচ্ছা আমি একটা কাজ করি, আমি আগের পেজে দেখাই। হ্যাঁ, একটা কাজ করো, এখানে একটা এক্সট্রা পেজ নাও, লেখো সিম্পল হারমোনিক মোশনের শক্তি। বিভব শক্তি আমি স্পেসিফিক ভাবে দেখাচ্ছি, সমস্যা নাই। সিম্পল হারমোনিক মোশনে কি শক্তি?
ওকে, এনার্জি বা শক্তি। আচ্ছা ভাই, একটা বস্তু ধরো এভাবে, বা একটা কণা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল। কিভাবে গতিশীল? ধরো এই হচ্ছে তার গতিপথ। সো আমাদের কণা যাচ্ছে এখান থেকে এই দিকে, আবার এখান থেকে এই দিকে, আবার এখান থেকে এই দিকে, আবার এখান থেকে এই দিকে, তাই না? এই মোশনটাকে আমরা কি বলি? সিম্পল হারমোনিক মোশন। এই পজিশনটা কি? এই পজিশনটা হচ্ছে মিন পজিশন বা সাম্যাবস্থা। এখান থেকে আমরা সকল দূরত্ব হিসাব করি এবং এক্স এর মান ধরে নিই 0। ঠিক আছে, সাম্যাবস্থা থেকে যেটা ম্যাক্সিমাম দূরত্ব সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় বিস্তার। একটা হইতে পারে পজিটিভ বিস্তার, আর একটা কি হইতে পারে? আর একটা হইতে পারে নেগেটিভ বিস্তার। ওকে, ঠিক আছে। এখন এই যে বস্তু এরকম একটা মোশনে গতিশীল হচ্ছে, কেন গতিশীল হচ্ছে? এবং গতিশীল হওয়া অবস্থায় ওর মধ্যে কয় ধরনের মেকানিক্যাল এনার্জি থাকতে পারে? 2 ধরনের। একটা হচ্ছে বিভব শক্তি, আর একটা হচ্ছে গতিশক্তি। সো দেখা যাবে একটা বস্তু যখন সিম্পল হারমোনিক মোশনে গতিশীল হবে, তার মধ্যে 2 রকমের মেকানিক্যাল এনার্জি আমরা পাবো। কি পাবো? 2 রকমের মেকানিক্যাল এনার্জি। কি কি ভাইয়া? একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, লেখো পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, এবং আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। কাইনেটিক এনার্জি বা গতি শক্তি। পটেনশিয়াল এনার্জিকে আমরা প্রকাশ করি ইপি অথবা ইউ দিয়ে, আর কাইনেটিক এনার্জিকে আমরা প্রকাশ করি ইকে বা গতিশক্তি, আর কি একই। এখন কথা হচ্ছে তাহলে বস্তুর টোটাল এনার্জি কত হবে? ধরো আমি একটা র্যান্ডম একটা পজিশন দিলাম যে এই পজিশনে আমার বস্তুটা আছে। যখন বস্তুটা এরকম একটা পজিশনে থাকবে, তার একটা নির্দিষ্ট বিভব শক্তিও থাকবে, একটা নির্দিষ্ট গতি শক্তিও থাকবে। সেই বস্তুর টোটাল এনার্জি কত হবে? সেই বস্তুর টোটাল এনার্জি হবে হচ্ছে বিভব শক্তি প্লাস গতি শক্তির যোগফল। এবং ইন্টারেস্টিংলি সিম্পল হারমোনিক মোশনে টোটাল এনার্জির মান অলওয়েজ কনস্ট্যান্ট হবে। কি বলেন ভাইয়া? অলওয়েজ কনস্ট্যান্ট, কখনো অন্যরকম হওয়ার সুযোগ নাই? যদি অন্যরকম হয় তাহলে বস্তু সিম্পল হারমোনিক মোশনে থাকবে না। বস্তু যদি সিম্পল হারমোনিক মোশনে থাকে, অবশ্যই টোটাল এনার্জির মান সব সময় কনস্ট্যান্ট আসবে। এটার মান কি? অলওয়েজ কনস্ট্যান্ট। ওকে, মোট শক্তি সবসময় কনস্ট্যান্ট থাকবে। ভাই এটার পিছনে কি কোনো লজিক আছে? ম্যাথমেটিক্যাল তো অনেক এক্সপ্লেনেশন বা অনেক প্রমাণই আছে, বাট একটা খুব সিম্পল লজিক আছে। দেখো, একটা বস্তু সিম্পল হারমোনিক মোশনে গতিশীল হয় কখন? যখন তার উপর ক্রিয়াশীল বলের মান হয় হচ্ছে F is equals to minus kx, এবং এই যে ফোর্সটা, এইটা হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষণশীল বল। ওকে, কি বল? সংরক্ষণশীল বল। আচ্ছা, এই বল বাদে সিস্টেমের মধ্যে আর কোনো বল আছে? একটা বস্তু ধরো সিম্পল হারমোনিক মোশনে গতিশীল, সেই গতির জন্য এই সংরক্ষণশীল বল বাদে F is equals to minus kx বাদে এখানে আর অন্য কোনো ফোর্স আছে? অন্য কোনো ফোর্স নাই। তাহলে একটা সিস্টেমের মধ্যে যদি কোনো রকম অসংরক্ষণশীল বল না থাকে, কোনো রকম বাহ্যিক বল না থাকে, শুধুমাত্র সংরক্ষণশীল বল থাকে, সেই সিস্টেমের টোটাল এনার্জি কনজার্ভড হবে না। শক্তির সংরক্ষণশীলতার নীতি। সো যেহেতু সিস্টেমে আসেই শুধুমাত্র সংরক্ষণশীল বল, অবশ্যই এখানে কি হবে? এনার্জি কনজার্ভড হবে। কি হবে? এনার্জি কনজার্ভড মানে হচ্ছে শক্তি সংরক্ষিত হবে। ওকে, শক্তি কি হবে? সংরক্ষিত হবে। তার মানে টোটাল এনার্জির মান হবে অলওয়েজ কনস্ট্যান্ট। বুঝতে পারছেন? আপনি যেই পজিশনে নেন, এই পজিশনে টোটাল এনার্জি যা, এই পজিশনেও তাই, এই পজিশনেও তাই, এখানেও তাই, এখানে প্রত্যেকটা পজিশনে টোটাল এনার্জির মান কি হবে? কনস্ট্যান্ট হবে অথবা সেম হবে। ওকে, এখন কথা হচ্ছে ভাই টোটাল এনার্জি আমরা কেমনে বের করব? তার জন্য আমাদের বিভব শক্তি এবং গতি শক্তি বের করা লাগবে। এই বিভব শক্তি বা কেমনে বের করব? দেখো, সিস্টেমে যদি একটা কনজারভেটিভ ফোর্স থাকে, তোমাদের মনে আছে কিনা আমি ফর্মুলাটা একটু তোমাদের মনে করাই দিই। কোন একটা সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন হয়, দেখো কোন একটা সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন ডেল ইউ, পরিবর্তন, বিভব শক্তি না, বিভব শক্তির পরিবর্তন হয় হচ্ছে নেগেটিভ অফ সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। কি? নেগেটিভ অফ সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। এইটা হচ্ছে সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন বের করার ফর্মুলা। ওকে, মনে থাকবে এটা? এটা আমরা পড়ছিলাম চ্যাপ্টার 5-এও পড়ছি, চ্যাপ্টার 6-এও পড়ছি, অনেক জায়গায় পড়ছি এই জিনিস। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা বার আমরা একটু প্রয়োগ করব। এইবার আসো আমরা বিভব শক্তি বের করব। কি বের করব? বিভব শক্তি। ওকে, সো ধরো এটা হচ্ছে আমার মেইন পজিশন। কোনটা ভাইয়া? এটা হচ্ছে x is equals to 0, এটা হচ্ছে x is equals to plus a, এবং এটা হচ্ছে x is equals to minus a।
সো ধরো আমার বস্তু আছে এখানে, কোথায় আছে বস্তু? বস্তু আছে এখানে। তাহলে এই অবস্থায় বস্তুর সরণ কোনটা? বস্তুর সরণ হচ্ছে এইটা। বস্তুর উপর ক্রিয়াশীল বল কোন দিক কাজ করবে? বল এবং সরণ সবসময় বিপরীতে কাজ করে সিম্পল হারমোনিক মোশনের জন্য। তার মানে বল কাজ করবে হচ্ছে এই দিক বরাবর এবং সেই ফোর্স হবে -kx। আচ্ছা দেখো তো, ফোর্সটা দেখেই তো বোঝা যাচ্ছে বলটা কেমন বল? পরিবর্তনশীল বল। ভাই ফোর্সটা দেখে বোঝা যাচ্ছে না কেমন বল? পরিবর্তনশীল বল। এক্স এর মান চেঞ্জ হলেই তো ফোর্স চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমাকে বলেন এই ফোর্সের জন্য কৃত কাজ কত হবে? এই ফোর্সের জন্য বলতে পারো ভাই কৃত কাজ দিয়ে আমরা কি বের করব? দেখো বস্তু শুরুতে ছিল কোথায়? শুরুতে ছিল সাম্যাবস্থায়, পরবর্তীতে আসছে কোথায়? একটা নির্দিষ্ট সময় পর তার এক্স মিটার পরিমাণ সরণ ঘটছে। আমি ধরলাম সাম্যাবস্থায় তার বিভব শক্তি ছিল ইউ নট। ভাইয়া সাম্যাবস্থায় তো বিভব শক্তি শূন্য, বইয়ের মধ্যে লেখা আছে, ধইরা নিছে। সাম্যাবস্থায় বিভব শক্তি শূন্য, এটা ধরে নিছে তোমাদের বইয়ে, সবসময় শূন্য হবে এমন না। সো আমরা ধরলাম সাম্যাবস্থার বিভব শক্তি ইউ নট, এবং যখন বস্তু সাম্যাবস্থা থেকে এক্স মিটার পরিমাণ দূরে গেছে তখন তার বিভব শক্তি হচ্ছে ইউ। তাহলে সাম্যাবস্থা থেকে এক্স মিটার সরণের জন্য বস্তুর বিভব শক্তির পরিবর্তন কত হবে? বস্তুর বিভব শক্তির পরিবর্তন হবে ইউ মাইনাস ইউ নট। কত হবে? ইউ মাইনাস ইউ নট। শুরুতে যখন সে সাম্যাবস্থায় ছিল তার বিভব শক্তি আমরা ধরে নিছি ইউ নট, এখান থেকে তার এক্স মিটার পরিমাণ সরণ ঘটছে এবং সরণ ঘটার জন্য তার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ বিভব শক্তি জমা হয়েছে ইউ। তাহলে বলো তো তার বিভব শক্তির পরিবর্তন কত? এখন ইউ, আগে ছিল ইউ নট, তাহলে পরিবর্তন হবে কি? ইউ মাইনাস ইউ নট। এই বিভব শক্তির পরিবর্তনটা আমরা বের করতে পারবো এই সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের নেগেটিভ ভ্যালু থেকে। কিভাবে ভাইয়া? দেখো এখানে আমাদের সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ কত হবে? সংরক্ষণশীল বল কোনটা? F is equals to minus kx। এইটা দ্বারা আমাদের কি বের করতে হবে? কৃত কাজটা বের করতে হবে। কৃত কাজ W, ওকে, সেটা কত হবে বলেন? ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। বস্তু প্রথমে কোথায় ছিল? সাম্যাবস্থায়, তখন এক্স এর মান ছিল 0। পরবর্তীতে বস্তু গেছে সাম্যাবস্থা থেকে এক্স মিটার দূরে, এক্স এর মান হয়ে গেছে এক্স। ভাই ইন্টিগ্রেশন কেন করলাম? বলটা কেমন বল? পরিবর্তনশীল বল। এক্স এর মান চেঞ্জ হলেই বলের মান চেঞ্জ হয়ে যাচ্ছে। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ কেমনে বের করো? ইন্টিগ্রেশনের মাধ্যমে। তাহলে বসাও এফ এর জায়গায় কত? -kx। বাই দ্য ওয়ে এখানে হবে কত? এখানে হবে cos 180। কি বলেন ভাই cos 180 কেন? cos 180 কই থেকে আসলো ভাইয়া? বলতো cos 180 কই থেকে আসছে? বল আর সরণের মধ্যবর্তী কোণ কত? এই এখানে বল কোন দিকে? বল হচ্ছে এই দিকে। সরণ কোন দিকে? সরণ হচ্ছে এই দিকে। বল আর সরণের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি না? তাহলে বলেন তো কৃত কাজ কত হবে? f dx cos 180। এটা হচ্ছে ক্ষুদ্র কৃত কাজ। এরকম সবগুলা কৃত কাজকে যোগ করা লাগবে, তাহলে টোটাল কৃত কাজ পাবেন। এবং আপনি যেই পয়েন্টেই কৃত কাজ বের করতে যান না কেন, বল আর সরণ তো সবসময় পরস্পরের বিপরীতমুখী হবে। এটাই তো ছিল আমার সিম্পল হারমোনিক মোশনের কন্ডিশন, তাই না? সো বল আর সরণের মধ্যবর্তী কোণ অলওয়েজ 180 ডিগ্রি। তাহলে cos 180 এর মান কত? -1। এবং f কত? f হচ্ছে -kx dx। ঠিক আছে, লিমিট 0 থেকে x। লিমিট কি হবে? 0 থেকে x। তাহলে দেখো মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, আলটিমেটলি থাকবে কি? আলটিমেটলি থাকবে হচ্ছে kx dx 0 থেকে x। ঠিক আছে, একদম সহজ, কোনো কনফিউশন নাই। ওকে ভাইয়া এই পর্যন্ত বুঝতে পারছি। এবং এখান থেকে যদি আমরা ইন্টিগ্রেশনটা করি, কে এটা হচ্ছে বাইরে চলে আসবে, ভিতরে যদি x কে ইন্টিগ্রেট করো আসবে হচ্ছে x²/2 লিমিট 0 থেকে x, চলে আসবে হাফ কে x²। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে আমাদের বিভব শক্তির পরিবর্তনের ফর্মুলা, del u is equals to half k x²। ঠিক আছে, এবং এই যে এখানে মাইনাসটা কেন দিলাম বলো তো? ওই যে ফর্মুলার এখানেই তো ছিল রে বাবা, আমার কৃত কাজের নেগেটিভ নেওয়া লাগবে, এর জন্য হচ্ছে মাইনাসটা দিছি। ঠিক আছে, আমার কি নেওয়া লাগবে? কৃত কাজের নেগেটিভ। এখন তুমি বলতে পারছো ভাইয়া এখানেও তো -kx ছিল, ওই মাইনাস এই মাইনাস সেম না। দেখো তুমি যদি মাইনাসটা পরে বসাতে চাও সেক্ষেত্রে একটু বলি, এখানে তুমি তাহলে kx লিখো, ঠিক আছে, ওই মাইনাসটা বাদ দাও। কেন ভাইয়া এখানে আমি -kx কেন লিখবো না? আমি মাইনাসটা দিছিলাম হচ্ছে আমার কৃত কাজের সামনে তো এমনি একটা মাইনাস বসাইতে হবে বিভব শক্তি পরিবর্তনের সমান লেখার জন্য, তাই তুমি ধরো ওইটা যদি লিখতে না চাও সেক্ষেত্রে এখানে মাইনাস দেওয়া যাবে না। কেন ভাই? এখানে তো বল ছিল -kx। এই মাইনাসটা কি ইন্ডিকেট করতেছে? এই মাইনাস ইন্ডিকেট করতেছে বল সরণের বিপরীত দিক কাজ করতেছে, তার জন্য তো তুমি এখানে cos 180 নিছই। তো তুমি যদি বলের মান -kx বসাও সেক্ষেত্রে এখানে cos 180 লেখার দরকার নাই। আর যদি এখানে cos 180 লেখো তাহলে বলের মান -kx বসানোর দরকার নাই। বুঝতে পেরেছো? কারণ দুটো তো একই জিনিস, এক জিনিস দুইবার কেন নিব? বল যদি -kx নেই তার মানে কি? বল সরণের বিপরীত দিকেই কাজ করতেছে।
সো সেখানে আর cos 180 লেখার দরকার নাই। আর যদি cos 180 লেখো তাহলে জাস্ট বলের মানটা আমরা বসাবো, বলের মান হচ্ছে kx, মাইনাসটা বোঝাচ্ছে বল সরণের বিপরীত দিক কাজ করতেছে, বুঝছো? ওকে, সো এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করি সামনে তাহলে মাইনাসটা থেকে যাবে, রাখো মাইনাস, সমস্যা নেই, একটু পরে মাইনাস চলে যাবে, এখানেও রাখো সামনে মাইনাস। ওকে, কি রাখবা, মাইনাস কে এক্স স্কোয়ার্ড বাই 2, সো আলটিমেটলি রেজাল্ট আসবে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার্ড। কত আসবে, মাইনাস হাফ কে এক্স স্কোয়ার্ড। বুঝতে পেরেছো? এখানে দুইবার মাইনাস দিলে কিন্তু পরে আর মাইনাস দেওয়া যাবে না। ওকে ফাইন, সো এটা হচ্ছে আমাদের সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। কি সংরক্ষণশীল বল, এই যে যেখানে যে সংরক্ষণশীল বলটা আছে সেটা দ্বারা কৃত কাজ। আমরা কি জানি বিভব শক্তির পরিবর্তন কি হয়, বিভব শক্তির পরিবর্তন হয় সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের নেগেটিভের সমান। ওকে, মানে মাইনাস ডাব্লিউ এর সমান, ওই মাইনাসটাই হচ্ছে এখানে দিয়ে রাখছিলাম। ওকে, তাহলে আসেন কৃত কাজ কত আসছে, কৃত কাজ আসছে হচ্ছে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার্ড, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে হাফ কে এক্স স্কোয়ার্ড। এইটা হচ্ছে সাম্যাবস্থা থেকে এক্স মিটার দূরে যাওয়ার জন্য বিভব শক্তির পরিবর্তনের ফর্মুলা। ওকে, এখন বিভব শক্তির পরিবর্তন কতটুকু ধরলাম, সাম্যাবস্থায় বিভব শক্তি ছিল ইউ নট এবং ওখানে যাওয়ার জন্য বিভব শক্তি হয়ে গেছে ইউ, তাহলে বিভব শক্তির পরিবর্তন ইউ মাইনাস ইউ নট ইজ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার্ড, তার মানে ফাইনাল বিভব শক্তি ইউ ইজ ইকুয়ালস টু ইউ নট প্লাস হাফ কে এক্স স্কোয়ার্ড। এই হচ্ছে বিভব শক্তির মেইন ফর্মুলা এবং জেনারেলাইজড ফর্মুলা। এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে জেনারেলাইজড ফর্মুলা। বুঝতে পেরেছেন? একদম সহজ। ভাইয়া আমার বইয়ে তো লেখা আছে বিভব শক্তি ইউ সমান হাফ কে এক্স স্কোয়ার, তাহলে ভাই আমার বইয়ে কি ভুল? না, তোমার বইয়ে ভুল না, তোমার বইয়ে লেখা আছে একটা স্পেশাল ফর্মুলা যখন ইউ নটের মানটা 0। তুমি একটা কাজ করো, আমি যে ফর্মুলাটা প্রমাণ করলাম সেখানে ইউ নটের মানটা বসাই দাও 0। ইউ নটের মান যদি 0 বসাও তাহলে তো ইউ এর মান চলে আসছে হাফ কে এক্স স্কোয়ার। তারপর আমাদের বইয়ে ধরে নিছে বস্তু যখন সাম্যাবস্থায় থাকবে তখন তার বিভব শক্তি 0। এটা বইয়ের মধ্যে ধরে নিছে, এখন তুমি কি করবা বলো? বইয়ে যদি ধরে তুমিও চাইলে ধরে নিতে পারো, বাট জেনারেলাইজড ফর্মুলা হচ্ছে এটা। ঠিক আছে, ইউ ইজ ইকুয়ালস টু ইউ নট প্লাস হাফ কে এক্স স্কোয়ার। ইউ নট হচ্ছে সাম্যাবস্থার বিভব শক্তি, সাম্যাবস্থা থেকে তুমি যেই দিকেই যাও না কেন বিভব শক্তির মানটা হচ্ছে বৃদ্ধি পাইতে থাকবে। আর যদি আমরা সাম্যাবস্থার বিভব শক্তিকে 0 ধইরা নেই, যদি আমরা ধরে নিতে চাই সেক্ষেত্রে বিভব শক্তির ফর্মুলা হবে হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। ক্লিয়ার? শিওর? গুড। তাহলে আসলে এটা যদি আরেকটু ডিটেলস আমরা যাই, বিভব শক্তির যদি আরেকটু ডিটেলস আমরা প্রবেশ করি, খেয়াল করো ডান পাশে আমরা স্পেশাল কেসটা দেখাবো। প্রথমে আমরা জেনারেল কেসে থাকি, জেনারেল কেস বিভব শক্তির জন্য। ওকে, এক্স মিটার দূরে বিভব শক্তির ফর্মুলা কি, এক্স মিটার দূরে বিভব শক্তির ফর্মুলা হচ্ছে ইউ ইজ ইকুয়ালস টু ইউ নট প্লাস হাফ কে এক্স স্কোয়ার। দেখো তো বিভব শক্তি এক্স এর মানের উপর ডিপেন্ডেন্ট, এক্স এর মান চেঞ্জ হলে বিভব শক্তি চেঞ্জ হয়ে যাচ্ছে। বলো তো বিভব শক্তির ম্যাক্সিমাম মান কখন পাবা? বিভব শক্তির ম্যাক্সিমাম মান তুমি তখনই পাবা যখন এক্স এর মানটা ম্যাক্সিমাম হবে। দেখো এক্স এর মান যত বড় হবে হাফ কে এক্স স্কোয়ারের মান তত বড় হবে, বিভব শক্তির মান তত বড় হবে। এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত? বিস্তার প্লাস মাইনাস এ। তখন বিভব শক্তির ম্যাক্সিমাম মান কত হবে? বিভব শক্তির ম্যাক্সিমাম মান হবে ইউ নট প্লাস হাফ কে স্কোয়ার। ওকে, এটা আমরা কোথায় পাবো? এটা পাবো আমরা বিস্তারে। তার মানে আমরা ম্যাক্সিমাম বিভব শক্তি কোথায় পাবো? বিস্তারে। কোথায়? বিস্তারে। ক্লিয়ার? যদি বলে ভাইয়া মিনিমাম বিভব শক্তি কোথায় পাবো? মিনিমাম বিভব শক্তি তুমি পাবা যখন এক্স এর মানটা মিনিমাম হবে। মিনিমাম বিভব শক্তি কখন পাবা? যখন এক্স এর মান কি হবে? মিনিমাম। এক্স এর মিনিমাম মান কত? 0। এটা কোথায় হয়? সাম্যাবস্থায়। এবং সাম্যাবস্থার বিভব শক্তি তখন কত হয়ে যাবে? দেখো ইউ নট হয়ে যাবে, যেটাকে তুমি ধরে নিছিলা সাম্যাবস্থার বিভব শক্তি। এটা ইউ মিনিমাম, ঠিক আছে? মিনিমাম, মিনিমাম ইউ মিনিমাম কত হবে? ইউ নট। এবং এটা আমরা কোথায় পাবো? এটা আমরা পাবো হচ্ছে সাম্যাবস্থায়। কোথায়? সাম্যাবস্থা। বুঝতে পেরেছো? তবে সাম্যাবস্থায় আমরা মিনিমাম বিভব শক্তি পাবো এবং বিস্তারে আমরা কি পাবো? ম্যাক্সিমাম বিভব শক্তি পাবো। সো আমার সাম্যাবস্থার বিভব শক্তি যদি ইউ নট হয় তাহলে সাম্যাবস্থার বিভব শক্তি ইউ নটই থাকতেছে এবং বিস্তারে গেলে বিভব শক্তি দেখো হাফ কে স্কোয়ার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সাম্যাবস্থায় যেটা ছিল তার চেয়ে হাফ কে স্কোয়ার পরিমাণ বেশি। ওকে, এখন যদি তোমাকে এটা গ্রাফ আঁকতে বলে যে বিভব শক্তি বনাম সরণের গ্রাফ আঁকো, দেখবে এটা বইয়ের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, কি বিভব শক্তি বনাম সরণের গ্রাফ। আচ্ছা, এটা একটু অন্য কালার দিয়ে দেখায় আই গেস। ওকে, কি কালার দিয়ে দেখাবেন ভাইয়া? কালারের তো কোনো শেষ নাই। ওকে, ধরো এই কালার দিয়ে দেখাচ্ছি।
ঠিক আছে, এই হচ্ছে আমাদের গ্রাফ কিসের, এই বরাবর আছে বিভব শক্তি, এই বরাবর আছে হচ্ছে সরণ। আচ্ছা, এই বরাবর আছে আবার নেগেটিভ সরণ। বিভব শক্তি কিন্তু এখানে নেগেটিভ হবে না, বিভব শক্তি কিন্তু আবার একটু পজিটিভ, ঠিক আছে, নেগেটিভ কিন্তু হচ্ছে না। আচ্ছা, সেক্ষেত্রে ভাইয়া আমাদের এই বিভব শক্তির মান কেমনে বের করা যায়, বিভব শক্তির মান থেকে গ্রাফ কেমনে বের করা যায়? প্রথম কথা, বিভব শক্তির ফর্মুলা কি ছিল? ইউ ইজ ইকুয়ালস টু ইউ নট প্লাস হাফ কে এক্স স্কোয়ার্ড, তাই না? এই হচ্ছে এক্স মিটার দূরত্বে বিভব শক্তি বের করার ফর্মুলা। ঠিক আছে, তুমি বিভব শক্তিকে কোন অক্ষে বসাইছো? ওয়াই অক্ষে। তার মানে এই যে বিভব শক্তিটার পরিবর্তে আমি লিখতে পারি ওয়াই। ঠিক আছে, ইউ নট কি? ইউ নট হচ্ছে সাম্যাবস্থার বিভব শক্তি। আচ্ছা, এই মানটা কনস্ট্যান্ট না, সাম্যাবস্থার বিভব শক্তির মান তো একটা নির্দিষ্ট মানই হবে কোন একটা নির্দিষ্ট গতিপথের জন্য, বারবার তো এই মান চেঞ্জ হবে না, তাই না? যখন সাম্যাবস্থায় আসবে বিভব শক্তিটা নির্দিষ্ট মানই ধারণ করবে। ধরলাম এটা একটা কনস্ট্যান্ট এবং সেই কনস্ট্যান্টের মান হচ্ছে এ, লেটস সাপোজ এ, বা তুমি এ না নিয়ে অন্য কিছু নিতে পারো, ধরো নাও সি। কত? সি ধরলাম আমি। আচ্ছা, এখানে এই যে হাফ কে, এই হাফ কেটাও একটা কনস্ট্যান্ট, যদিও আমরা এটা পরবর্তীতে চেঞ্জ করবো, আবার তো এরকম থাকুক। আর এই যে এক্স স্কোয়ার্ড, এই এক্স কে কোন অক্ষে বসাইছো? এক্স অক্ষে বসাইছো, তাহলে ওর পরিবর্তে তুমি এক্স স্কোয়ার্ডই আপাতত রেখে দাও। আচ্ছা, একটা কাজ করি, এই মানটাকে আমরা একটু পরে রিপ্লেস করি পরিচিত সমীকরণ আনার জন্য। তাহলে খেয়াল করেন আমরা কি করছি, আমরা বিভব শক্তিকে বসাইছি ওয়াই অক্ষে, তার পরিবর্তে লিখছি ওয়াই, সরণকে বসাইছি এক্স অক্ষে, তার পরিবর্তে লিখছি এক্স, এক্স এর উপর স্কোয়ার আছে, সো আলটিমেটলি হয়ে যাবে এক্স স্কোয়ার। তাহলে কি আসতেছে? আসতেছে ওয়াই ইজ ইকুয়ালস টু ইউ নট প্লাস কে বাই টু ইন্টু এক্স স্কোয়ার। ওকে, একটা কাজ করো, ইউ নটটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে হবে হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস ইউ নট, আর এখানে আসবে হচ্ছে 2/k। ঠিক আছে, এই হবে হচ্ছে সমীকরণ। এবার এই যে 2/k আছে না, এই 2/k কে আমরা ধরবো হচ্ছে 4a আমাদের সুবিধার জন্য, আর ইউ নট কে আমরা ধরবো হচ্ছে c, জাস্ট পরিচিত একটা ফরম্যাটে যাওয়ার জন্য। সো 2/k কে যদি আমি 4 এ চিন্তা করি এবং ইউ নট কে যদি আমি c চিন্তা করি, সেক্ষেত্রে আমার সমীকরণ চলে আসতেছে x স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 4a ইন্টু y মাইনাস c। এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে পরাবৃত্তের গ্রাফ। এবং এই পরাবৃত্তটা কেমন দেখতে? যদি গ্রাফটা হইতো এক্স স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 4ay, তাহলে পরাবৃত্ত দেখতে হইতো এরকম। বাট গ্রাফটা কি আসছে? এক্স স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 4a ইন্টু ওয়াই মাইনাস সি। এর জন্য গ্রাফটা সি একক পরিমাণ উপরে উঠে যাবে। কি হবে? সি একক পরিমাণ উপরে উঠে যাবে, বুঝছো? সো ওয়াই স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 4ay এর গ্রাফ হচ্ছে এইটা, যেটা কিনা একদম মূল বিন্দুতে টাচ করবে। যেই গ্রাফের, যে পরাবৃত্তের যে শীর্ষবিন্দুটা, শীর্ষবিন্দু কোথায় টাচ করবে? মূল বিন্দুতে টাচ করবে। বাট যদি গ্রাফ এরকম হয় বা সমীকরণ এরকম হয় এক্স স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 4a ইন্টু ওয়াই মাইনাস সি, সেক্ষেত্রে এই গ্রাফটাই সি একক পরিমাণ জাস্ট উপরে উঠে যাবে। ঠিক আছে, এগুলো আমরা কনিক্সে যাই শিখবো, ম্যাথমেটিক্সে, আপাতত যাই না রাখো জাস্ট। সেক্ষেত্রে গ্রাফটা কিরকম হবে? গ্রাফটা হবে হচ্ছে এরকম। ওকে, এরকম। বুঝতে পেরেছো? একদম সহজ। তাহলে আমার গ্রাফ কতটুকু উপরে উঠছে? সি পরিমাণ। সি সমান কাকে ধরছো? এই যে ইউ নট কে। তার মানে গ্রাফটা আসলে উপরে উঠছে ইউ নট পরিমাণ। কতখানি? ইউ নট পরিমাণ। এবং এই গ্রাফের এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে ইউ নট প্লাস হাফ কে এ স্কোয়ার্ড। ঠিক আছে, এইটা হচ্ছে ওই পয়েন্টটা, ইউ নট প্লাস হাফ কে স্কোয়ার্ড। ওকে, এবং তুমি যদি এই বরাবর লাইন টানো, কোন বরাবর? এই যে এই বরাবর, এই বরাবর। ওকে, এবং আরেকটা লাইন টানো হচ্ছে এই বরাবর, সেক্ষেত্রে এইটা হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু প্লাস এ, এদিকে ধনাত্মক বিস্তার, এবং এইটা হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস এ নেগেটিভ বিস্তার, এবং এইটা হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু 0। এবার তুমি দেখো ম্যাচ করে কিনা। যখন x এর মান 0, তুমি সাম্যাবস্থায় আসো, তখন বিভব শক্তি সাম্যাবস্থার বিভব শক্তির সমান মিনিমাম বিভব শক্তি, সর্বনিম্ন বিভব শক্তি। তুমি যত বিস্তারের দিকে আগাবা বিভব শক্তি বাড়বে, যত বিস্তারের দিকে আগাবা বিভব শক্তি বাড়বে। আগাইতে আগাইতে যখন বিস্তারে গিয়ে পৌঁছাবা, তখন বিভব শক্তি ম্যাক্সিমাম হয়ে যাবে। যখন x এর মান প্লাসে অথবা মাইনাসে, তখন দেখো বিভব শক্তিটা ম্যাক্সিমাম এবং সেটার মান হচ্ছে ইউ নট প্লাস হাফ কে এ স্কোয়ার্ড, এবং এইটাই আসার কথা ছিল। মাঝখানে যে কোনো পয়েন্টে যদি বের করতে চাও, ধরো এই পয়েন্টে, সেক্ষেত্রে বিভব শক্তি হবে এই যেটার কারেসপন্ডিং বিভব শক্তি ইউ নট প্লাস হাফ কে এক্স স্কোয়ার্ড। বুঝতে পারছো? একদম সহজ। তো এটা হচ্ছে বিভব শক্তির জেনারেলাইজড ফর্মুলা, ম্যাক্সিমাম মান, মিনিমাম মান এবং জেনারেলাইজড গ্রাফ। তোমার বইয়ে এটা একটু সিম্পলিফাইড ভার্সনটা আছে, বইয়ে যেটা আছে, লেখো বইয়ে যেটা আছে, বইয়ে যেটা আছে। ওকে, সেখানে আমাদের ধরে নিছে সাম্যাবস্থায় বিভব শক্তিটা 0। কি ধরে নিছে? সাম্যাবস্থায় বিভব শক্তি 0। আচ্ছা,
ধরলাম সাম্যাবস্থায় বিভব শক্তি শূন্য, তার মানে আমাদের ইউ নটের মানটা কত হয়ে যাচ্ছে? ইউ নটের মান হয়ে যাচ্ছে 0। ওকে, যদি এরকম হয় তাহলে ম্যাক্সিমাম বিভব শক্তি কত হবে? খেয়াল করে দেখো, ম্যাক্সিমাম বিভব শক্তি হবে হচ্ছে হাফ কে এ স্কোয়ার, যেটা আমরা পাবো কোথায়? বিস্তারে। ওকে, জাস্ট এই যে এখানে দেখো না, তবে ইউ ম্যাক্স এর মান ছিল ইউ নট প্লাস হাফ কে স্কোয়ার। ইউ নটের মানটা যদি 0 হয়ে যায় তাহলে বাকি থাকবে কত? হাফ কে স্কোয়ার। মিনিমাম বিভব শক্তি কত হবে? মিনিমাম বিভব শক্তি ছিল হচ্ছে সাম্যাবস্থার বিভব শক্তি, সেটা তো 0, মানে এক্স এর মান যখন 0, সো আমার ফর্মুলা চলে আসতেছে হচ্ছে 0। এটা কখন পাবো? সাম্যাবস্থায়। ওকে, তোমাদের বইয়ে হচ্ছে আদি যে বিভব শক্তি বা হচ্ছে সাম্যাবস্থার যে বিভব শক্তি সেটাকে ধরছে 0। সো জেনারেল এক্সপ্রেশনটা হচ্ছে এরকম, হাফ কে এক্স স্কোয়ার, ইউ নটটাকে হচ্ছে 0 ধরছে। ওকে, তাহলে যখন এক্স এর মানটা ম্যাক্সিমাম, আমরা যখন বিস্তারে থাকবো, মানে এক্স এর মান যখন প্লাস মাইনাস এ হবে, এক্স যখন প্লাস মাইনাস এ, তখন দেখো বিভব শক্তিটা ম্যাক্সিমাম হবে, কত হবে? হাফ কে স্কোয়ার। আর এক্স এর মান যখন 0, আমরা যখন সাম্যাবস্থায় থাকবো তখন তো বিভব শক্তি শূন্যই হয়ে যাবে। ওকে, গুড। এখন যদি এইটার গ্রাফ আঁকতে বলে তোমার বইয়ে যেটা আছে সেটার জন্য, সেক্ষেত্রে হচ্ছে এই হচ্ছে গ্রাফ। ওকে ওকে, সো এই বরাবর আছে কি? এই বরাবর আছে বিভব শক্তি, এই বরাবর সরণ, এই বরাবর নেগেটিভ সরণ। আচ্ছা, গ্রাফ কেমন হবে? ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ইউ ইজ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার্ড। ওকে, তার মানে আমি লিখতে পারি এক্স স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 2/k মাল্টিপ্লাইড বাই ইউ। এক্স কে কোন অক্ষে বসাইছো? এক্স অক্ষে, তাহলে এটার পরিবর্তে এক্স, এটা এক্স স্কোয়ার্ডই থাকতেছে। ইউ কে কোন অক্ষে বসাইছো? ওয়াই অক্ষে, তাহলে এটার পরিবর্তে ওয়াই। আর 2/k কে আমি লিখতে চাচ্ছি 4a। তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 4ay। গ্রাফটা দেখতে কেমন হবে? পরাবৃত্ত, বাট এটা কিন্তু উপরে উঠবে না, এটার মূল বিন্দু, সরি শীর্ষবিন্দু মূল বিন্দুতেই টাচ করে থাকবে। তার মানে গ্রাফটা হবে এরকম। ঠিক আছে, সো এই পাশে একটা দাগ দাও, এই পাশে হচ্ছে আর একটা দাগ দাও। ওকে, আর হচ্ছে এই বরাবর একটা লাইন টানো। কোন বরাবর ভাইয়া? এই যে এই বরাবর, এই বরাবর। ঠিক আছে, এই পাশে এই। ওকে, সো দেখো এটা হচ্ছে আমার বিভব শক্তির ম্যাক্সিমাম মান, এবং ম্যাক্সিমাম মানটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার্ড। এই মানটায় সে কখন পৌঁছাচ্ছে? যখন এক্স এর মান প্লাস এ অথবা এক্স এর মান মাইনাস এ। ওকে, এক্স এর মান যখন প্লাসে অথবা এক্স এর মান যখন মাইনাসে, তখন আমার বিভব শক্তি হচ্ছে ম্যাক্সিমাম। এটাই হওয়ার কথা ছিল। বিস্তারে গিয়ে বিভব শক্তি কি হওয়ার কথা ছিল? ম্যাক্সিমাম। এই বিস্তারে বিভব শক্তি ম্যাক্সিমাম, বিস্তারে বিভব শক্তি ম্যাক্সিমাম। এবং এই কেসটায় সাম্যাবস্থায় বিভব শক্তি কত আসার কথা? 0। দেখো সাম্যাবস্থায় যখন আসো, এক্স এর মান যখন 0, এটা আমাদের মিন পজিশন, তখন বিভব শক্তি কত? 0। ঠিক আছে, সেই হচ্ছে বিভব শক্তির বিস্তারিত। বাট মাথায় রেখো এটা জেনারেল কেস, এটা হচ্ছে তোমাদের বইয়ে আছে। সো পরীক্ষা যদি আসে তোমরা আগে সেটাই আঁকবা, বইয়ে যেটা দেওয়া আছে। বাট এটা তখনই সত্যি যখন হচ্ছে তোমার আদি বিভব শক্তি 0 বা সাম্যাবস্থার বিভব শক্তি 0। সাম্যাবস্থায় যদি বিভব শক্তি থাকে তখন কিন্তু এই ফর্মুলা খাটবে না বা এই গ্রাফও খাটবে না। তখন জেনারেল ফর্মুলা হচ্ছে এটা, জেনারেল গ্রাফ হচ্ছে এটা। দেখেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার হইলে আমরা আজকে এই পর্যন্তই, আর না অনেক হয়ে গেছে। দেখো 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 ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে? যদি হয় তাহলে আপনাদের আজকে ছুটি। চলো ভাইয়া, জুনে ইয়ার ফাইনাল এক্সাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ইজি, বাট বৃত্তীয় গতি দেখতে দেখতে মাথাও গোল গোল ঘুরতেছে। না সমস্যা না, একবার রিভিশন দেওয়ার সময় দেখবে এগুলো আসলে সব চলে যাবে, প্যারা হবে না কোনো। ঠিক আছে, দেখো জুনে ইয়ার ফাইনাল, এখনো অনেক দেরি। এটা কি মাস চলে? মে মাস শুরু হয়েছে মাত্র, এখনো 1-1.5 মাস সময় আছে। সমস্যা নাই তো, যথেষ্ট সময়। বাট পড়াশোনা থামায় রাখো না ভাই, পড়াশোনা চালায় যাও। তোমরা যদি পড়াশোনা না করো এই বয়সে এসে, তাহলে তো আসলে লজ্জাজনক ব্যাপার। ঠিক আছে, দেখো বুঝছো কিনা? বুঝলে আমাদের কমপ্লিট। আজকের ক্লাসে কিন্তু অনেক কনসেপচুয়াল আলোচনা হয়ে গেছে। ঠিক আছে, আমরা গতিশক্তি শুরু করতে চাচ্ছিলাম, শুরু করবো ভাবতেছিলাম, বাট থাকুক, পরের দিন হচ্ছে গতিশক্তি আর টোটাল এনার্জি নিয়ে পড়াশোনা করবো। আর আরও যা অ্যাডিশনাল গ্রাফ আছে সেগুলো সব পরের দিন শেষ করে দিব। তারপর হচ্ছে তারপরের ক্লাস থেকে 7 নম্বর লেকচার থেকে হচ্ছে আমরা পেন্ডুলাম বা সরল দোলক শুরু করবো। আশা করতেছি ওখানে 2টার মতো লেকচার লাগবে, তাহলেই সরল দোলক শেষ হয়ে যাবে। আর তারপর হচ্ছে আমরা আরও 2-1টা অ্যাডিশনাল ক্লাস করবো। ওগুলো হচ্ছে একটু অ্যাডমিশনের জন্য, আগেই বলে রাখছিলাম, একটু ধৈর্য ধরে করা লাগবে, না করা কিন্তু যাবে না। ওকে ঠিক আছে ভাইয়া, ছুটি? হ্যাঁ 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 ছুটি ভাইয়া। পরেরটা হ্যাঁ, পরেরটা হচ্ছে আমরা আঁকবো। পরীক্ষায় যদি আসে আমরা আসলে পরেরটাই আঁকবো, তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে, যেখানে আদি বিভব শক্তি 0 ধরে নিচে সাম্যাবস্থায়। বাট যদি জেনারেল কেস চাও, দিস ইজ দ্য জেনারেল কেস। এবং যদি প্রশ্ন একটু ঘুরায় দেয় যে না শুরুতে একটা বিভব শক্তি আছে, তখন বিভব শক্তি ফর্মুলা হবে এইটা এবং গ্রাফ হবে হচ্ছে এইটা। ওকে, তুমি যদি বুঝে থাকো কোনোটাই আসলে প্যারা না, কারণ এটা মনে রাখলে আদি বিভব শক্তি 0 বসাই দিলেই তো এই ফর্মুলা চলে আসতেছে। ঠিক আছে,
ওকে, সো আই গেস সবার ক্লিয়ার। তাহলে আজকের মতো আপনাদের ছুটি। তরঙ্গ কবে থেকে শুরু করবেন? এই চ্যাপ্টার শেষ হওয়ার পরে। এই চ্যাপ্টার শেষ হওয়ার পরে কয়টা লেকচার লাগবে? 10টা ধরে রাখো, ইন টোটাল 10টার মতো লেকচার লাগতে পারে। অর্ধেক শেষ হয়ে গেছে, বাকি অর্ধেক শেষ করতে যতটুকু সময় লাগে, ঠিক আছে? আর 5টার মতো লেকচার লাগবে। সো এই উইক, তারপরের উইকে শেষ হয়ে যাবে, মানে আগামী সপ্তাহে, এই সপ্তাহের পরের সপ্তাহে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তারপর হয়তো বা আমরা তরঙ্গ শুরু করব, ঠিক আছে? তাহলে থাকুক আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এবং তোমাদের সাথে কিন্তু সেকেন্ড পেপার ব্যাচে কালকে ক্লাস আছে। কালকে হচ্ছে আমরা চৌম্বকের 6 নাম্বার লেকচার করব, ঠিক আছে? তাহলে আজকের মতো বিদায়, পরের দিন দেখা হচ্ছে। আর এই যেগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করো, ঠিক আছে? এই শক্তির গ্রাফ ট্রাফ যা পড়াইলাম, এগুলো একটা বার যদি ভালো মতো পড়া হয়ে যায়, পরে আর কখনো সমস্যা হবে না। ওকে, তাহলে আজকের মতো টাটা, পড়াশোনা করেন, গুড বাই।